আসলে আমরা কি বলতেছি কমপ্লেক্স নাম্বার এর কাহিনী কোত্থেকে আসছে? কমপ্লেক্স নাম্বারের কাহিনী একটা ইকুয়েশন থেকে আসছে, যেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমরা x স্কয়ার সমান সমান -1 দিতে পারি। তো এখান থেকে কমপ্লেক্স নাম্বারের কাহিনীটা আসার কারণটা কি? আমরা জানি কোনো কিছুকে আমরা স্কয়ার করলে কখনো নেগেটিভ পাবো না, কিন্তু এখানে আমরা x কে স্কয়ার করলে কি পাচ্ছি? x কে স্কয়ার করলে নেগেটিভ পাচ্ছি, x কে স্কয়ার করলে নেগেটিভ পাচ্ছি। তো দেখো, তাহলে x হচ্ছে এমন একটা সংখ্যা যাকে স্কয়ার করলে নেগেটিভ পাওয়া যায়। তাহলে x কি আমাদের বাস্তব কোনো সংখ্যা, মানে এমন কোনো সংখ্যাকে আমরা চিনি যেটাকে স্কয়ার করলে নেগেটিভ পাওয়া যায়? না, এমন কোনো সংখ্যাকে আমরা চিনি না যেটাকে স্কয়ার করলে নেগেটিভ পাওয়া যায়। তাহলে x কে আমরা একটা স্পেশাল নাম দিব, x কে আমরা একটা স্পেশাল নাম দিব যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার। ইমাজিনারি নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার, তার মানে কমপ্লেক্স নাম্বার কি? ইমাজিনারি নাম্বার। বুঝে গেছে? এখন এটা যা কথা, এটাও কিন্তু তা কথা। আমরা এখানে দুই দিকে রুট করলে এটা পাই, তাহলে এটাও অসম্ভব হলে এটাও অসম্ভব। আমরা একটা নাম্বার সিস্টেম জানি, 1 2 3 4 ডট 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 101। এই যে নাম্বার সিস্টেমটা আছে, এখানে 2 কি জিনিস? 1 এর দ্বিগুণ। 3 কি জিনিস? 1 এর 3 গুণ। 4 কি জিনিস? 1 এর 4 গুণ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ঠিক এরকম আরেকটা নাম্বার সিস্টেম আছে যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখানে আমাদের ইউনিটকে 1 হচ্ছে ইউনিট, কারণ 1 এর পরের নাম্বারটা 1 এর দ্বিগুণ, তারপরের নাম্বারটা 1 এর 3 গুণ, তারপরের নাম্বারটা 1 এর 4 গুণ। তাই বলে 1 কি? ইউনিট। এবার আমরা একটা নাম্বার সিস্টেম তৈরি করছি যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখানের মধ্যে ইউনিটকে i, পরের নাম্বারটা কি হবে? i এর 2 গুণ, তারপরের নাম্বারটা কি হবে? i এর 3 গুণ, তারপরের নাম্বারটা কি হবে? i এর 4 গুণ। ডট 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 ডট। বুঝা গেছে বিষয়টা? তো i সমান সমান কি? এই যে x ইজ ইকুয়ালস টু রুট ওভার -1, এটাকে আমরা বলি হচ্ছে i সমান সমান রুট ওভার -1। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা i কে চিনে ফেলছি, এখন দেখো, i সমান সমান রুট ওভার -1, i স্কয়ার সমান সমান কি হবে? -1। ঠিক আছে? এরপর দেখো, i সমান সমান রুট ওভার -1, i স্কয়ার সমান সমান -1। এবার যদি আমি i কিউব আনি, i কিউব কি হবে? i স্কয়ার ইনটু i। আমরা i স্কয়ার সমান সমান কি পাইছি? -1। তাহলে আমরা এখানে লিখতে পারি -i। বুঝা গেছে বিষয়টা? i স্কয়ার সমান সমান -1 কিভাবে আসছে একটু চিন্তা করো। আমরা যদি দুই দিকে স্কয়ার করে দিই তাহলে এটা i স্কয়ার হয়ে যাচ্ছে, আর এখানে স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাচ্ছে, -1 থেকে যাচ্ছে। i কিউব কে আমরা লিখতে পারি i স্কয়ার ইনটু i। তো i স্কয়ার সমান সমান লিখতে পারি আমরা মাইনাস i টু দি পাওয়ার 4। আমরা i টু দি পাওয়ার 4 কে লিখতে পারি i স্কয়ার ইনটু i স্কয়ার, অর্থাৎ -1 ইনটু -1 সমান সমান আমাদের আসবে কি? 1। তো এখন আমরা ফর্মুলার মতন এগুলা মুখস্থ রাখবো, আসো ফর্মুলার মতন এগুলো মুখস্থ রাখবো আমরা। তাহলে চলো, এর মধ্যে কি? i সমান সমান রুট ওভার -1, i স্কয়ার সমান সমান -1, i কিউব সমান সমান -i, i টু দি পাওয়ার 4 সমান সমান 1। দেখেছ এতটুকু? ভেরি গুড। ক্লিয়ার? দেখেছ? এগুলো কি ফর্মুলা, এগুলো ফর্মুলার মতন মুখস্থ রাখবে। এবার আসো, i এর পাওয়ার যদি 4 থেকে বড় হয় তাহলে কি করবে? i এর পাওয়ার যদি 4 থেকে বড় হয় তাহলে i এর পাওয়ার হয়তো 4 করবা, না হয় 4 থেকে ছোট করবা। i এর পাওয়ার যদি 4 থেকে বড় হয় তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবা, রিমাইন্ডার যেটা থাকবে ওটাকে পাওয়ারের পরিবর্তে বসাবা। যেমন ধরো i টু দি পাওয়ার 9, পাওয়ারটা কি 4 থেকে বড়, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করা। পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার থাকবে ওটাকে পাওয়ারের পরিবর্তে বসাতে হবে। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? ভেরি গুড। এখন পাওয়ারটা অনেক বেশি বড় হইতে পারে, যেমন ধরো
5 7 2 5 6 3 4 3 2 5 পাওয়ারটা অবশ্যই 4 থেকে বড়। এখন বিষয়টা হচ্ছে এই পাওয়ারটাকে কি করতে হবে, হয় 4 এর সমান করতে হবে, না হয় 4 থেকে ছোট করতে হবে। 4 থেকে ছোট কিভাবে করবা, তুমি পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবা, ডিভাইড করার পরে যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারকে এখানে বসাই দিবা। এত বড় পাওয়ার, এটা তুমি ডিভাইড করতে পারবা 4 দিয়ে হাতে কলমে? পারবা না। একটা শর্টকাট বলে দিই, এত বড় পাওয়ার থাকলে তুমি শেষ দুইটা সংখ্যাকে কি করবা, 4 দিয়ে ডিভাইড করবা। শেষ দুইটা সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবা, যে পুরাটাকে 4 দিয়ে ডিভাইড করলে সেই রিমাইন্ডারটা পাবা। তুমি বড় পাওয়ারের শেষ দুইটা সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবা, তুমি পুরাটাকে 4 দিয়ে ডিভাইড করে সেই রিমাইন্ডারটাই পাবা। সুতরাং পাওয়ার যদি 4 থেকে অনেক বেশি বড় হয়, তোমার কাজ হবে শেষ দুইটা ডিজিট দিয়ে যে নাম্বার তৈরি হয় এটাকে 4 দিয়ে ডিভাইড করা। তাহলে তুমি এত বড় নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করবা নাকি 25 কে 4 দিয়ে ডিভাইড করবা? 25 কে 4 দিয়ে ডিভাইড করবা। তুমি 25 কে 4 দিয়ে ডিভাইড করো। 25 কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার রিমাইন্ডার থাকে 1। তাহলে তুমি এত বড় পাওয়ারের পরিবর্তে কি লিখতে পারবা, 1 লিখতে পারবা। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড, খুব সহজ, কিন্তু কঠিন না। আসো, এরপর আসো আমরা আরেকটা করি। এটা একটা ম্যাথের মতোই মাথায় রাখবা কোয়েশ্চেন। এটা সেটা হচ্ছে I ইনভার্স 39। এখানে কি করতে হবে বলো? খুব সিম্পল। ইনভার্স মানে কি, সেটা 1 এর নিচে আছে। আমরা যদি x ইনভার্স 2 বলি আসলে কি বুঝাই, যে 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আমি যদি x ইনভার্স 3 লিখি তাহলে এটাতে কি বোঝায়, 1 ডিভাইডেড বাই x কিউব। এমনটাই তো বিষয়, ঠিক না? তাহলে I ইনভার্স 39 এটা দিয়ে আমরা কি বুঝাবো, 1 বাই I টু দি পাওয়ার 39। এখন আমাদের I এর পাওয়ার 4 থেকে বড়, তাহলে আমরা I এর পাওয়ারকে কি করব, 4 দিয়ে ডিভাইড করব। I এর পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো এটা দেখতে হবে। তাহলে 4 9 যা 36, রিমাইন্ডার কি 3। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 39 এর পরিবর্তে 3 লিখে দিব। 39 এর পরিবর্তে 3 লিখে দিব। এখন বলো 1, আমরা কি জানি I টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, I টু দি পাওয়ার 4, নিচে আছে I কিউব। এর কাটাকাটি করে কি থাকে, I থাকে। যার চেষ্টা করো, তোমাকে I এর পাওয়ার দিছে কিন্তু ইনভার্স ভাবে দিছে। ইনভার্স মানে কি, সেটা 1 এর নিচে আছে, ঠিক আছে? এখন তুমি কি করবা, পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবা, যেটা রিমাইন্ডার পাবা সেটাকে পাওয়ারের পরিবর্তে লিখবা। উপরে আছে 1, 1 এর পরিবর্তে লিখতে পারো I টু দি পাওয়ার 4, নিচে আছে I কিউব। তাহলে I কিউব আর I টু দি পাওয়ার 4 এর মধ্যে কাটাকাটি করবা, পাবা হচ্ছে তুমি I। ঠিক আছে, ভেরি গুড। আসো আরেকটা কোশ্চেন আসি আমরা। রুট ওভার মাইনাস 3, রুট ওভার মাইনাস 1, ঠিক আছে? এটা সমান সমান কত, এটা চাওয়া হচ্ছে। খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। জিনিস বোঝার চেষ্টা করো। আমরা কি জানি, মাইনাস 1 সমান সমান I স্কয়ার, অথবা বলতে পারি I স্কয়ার সমান সমান মাইনাস 1। আমরা এটা জানি, আমরা এটা জানি। তো আমরা এখানে যেখানে মাইনাস আছে সেখানে অবশ্যই I স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা কি করব, এখানে যেখানে মাইনাস 1 পাবো সেখানে I স্কয়ার লিখে ফেলবো। তাহলে আমরা রুট ওভার I স্কয়ার 3, রুট ওভার I স্কয়ার 1, ঠিক আছে? এবার রুট আর স্কয়ারের মধ্যে কাটাকাটি যাবে, I বের হয়ে আসবে। তাহলে I রুট ওভার 3, I রুট ওভার 1, ঠিক আছে? তো দিন শেষে কি আসতেছে, I স্কয়ার রুট ওভার 3। I স্কয়ার মানে কি, মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস রুট ওভার 3। তাহলে এটা সমান সমান মাইনাস রুট ওভার 3। আশা করি বুঝা গেছে। এরপর আসো আমরা পরের টাইপে যাই। একটা ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, যে I টু দি পাওয়ার a প্লাস I টু দি পাওয়ার b প্লাস I টু দি পাওয়ার c প্লাস I টু দি পাওয়ার d
সমান সমান 0 if a, b, c, d are consecutive number. কনজিকিউটিভ নাম্বার মানে কি? কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে যেটা পরপর আসে। কনজিকিউটিভ নাম্বার মানে কি? যেটা পরপর আসে। যেমন ধরো 1 2 3 4 এগুলো কি পরপর আসতেছে না? তাহলে এগুলো কি কনজিকিউটিভ নাম্বার। তাহলে দেখো আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 সমান সমান 0 1 2 3 4 এগুলো কনজিকিউটিভ নাম্বার, তাই বলে আমরা এটা সমান সমান 0 লিখতে পারতেছি। আবার আমরা এইভাবেও লিখতে পারি যে i to the power 20 i to the power 21 i to the power 22 i to the power 23 সমান সমান কি হবে? 0। কেন? কারণ পাওয়ার গুলো কনজিকিউটিভ নাম্বার। ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা যে টাইপটা করব সেটা হচ্ছে সিরিজ অফ i। সেটা হচ্ছে সিরিজ অফ i। তোমাকে i এর সিরিজ দেওয়া থাকবে এখানে। যেমন ধরো তোমাকে এরকম দেওয়া থাকবে i to the power 4 plus i to the power 5 plus i to the power 6 plus i to the power 7 plus i to the power 8 plus i to the power 9 বের করতে বলবো। তুমি কি জানো যে i এর পাওয়ার যদি কনজিকিউটিভ নাম্বার হয় তাহলে সামেশন 0 হবে। তাহলে 9 8 7 6 এটার জন্য আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাহলে আমার এখানের মধ্যে কি থাকবে? i to the power 4 plus i to the power 5 বাদ বাকিটা কি হয়ে যাবে? 0। এই দেখো i to the power 6 i to the power 7 i to the power 8 i to the power 9 এই কনজিকিউটিভ নাম্বার না? শোনো, কনজিকিউটিভ নাম্বার মাথায় রাখবে। এই ফর্মুলাটা আমরা সবসময় রাইট টু লেফট বসাবো, এই ডিরেকশনে বসাবো। ঠিক আছে, কারণ এই ম্যাথের মধ্যে তুমি যে ডিরেকশনে বসাও তুমি বেঁচে যাবে। আর তুমি বলতেছো স্যার সামনে থেকে বসালে কি হবে? আচ্ছা, তুমি যেটা বলছো এটা আমরা করি যে আমরা সামনে থেকে বসাই। তাহলে আমরা সামনে থেকে বসাই। এরপর আমি তোমাকে চুজ করতে বলবো যে তুমি আসলে কোনটা করতে চাও, তুমি সামনে থেকে বসাতে চাও নাকি পিছন থেকে বসাতে চাও। আসলে ধরো আমরা বাম দিক থেকে বসাচ্ছি। তাহলে i to the power 4 i to the power 5 i to the power 6 i to the power 7 এতটুকু পর্যন্ত কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। থেকে কি কারা থেকে যাবে? i to the power 8 আর i to the power 9 তারা থেকে যাবে। ঠিক আছে, এবার দোনোটা i এর পাওয়ার কিন্তু 4 থেকে বড়। এখন আমরা দোনোটা পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার পাবো সেটা দিয়ে রিপ্লেস করব। তো i এর পাওয়ার কি? 8 8 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসবে? 0। তাহলে আমরা দিব i to the power 0 i to the power 9 9 কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আসবে 1। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে আমাদের 1, এটা আসতেছে আমাদের i। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, তোমার এখানে দেখো i to the power 4 i to the power 4 তুমি কি করবা? i to the power 4 সমান সমান 1 বসে দিবা, কারণ তুমি তো জানো i to the power 4 মানে হচ্ছে 1। i এর পাওয়ার 4 থেকে বড়, তুমি কি করবা? এই পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবে, যেটা রিমাইন্ডার থাকবে ওটা বসা দিবা, অর্থাৎ 1। তাহলে 1 প্লাস i থাকতেছে। তো এখানেও তোমার 1 প্লাস i আসলো, এখানেও তোমার 1 প্লাস i আসলো। কিন্তু তোমার এটা তাও প্রেফারেবল। কেন বলি? কারণ তোমার সিরিজটাতে এমন দিতে পারতো যে i to the power 1 plus i to the power 2 plus i to the power 2 এরপরে ধরো তোমার ডট 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 প্লাস i to the power 99 এরকম দিতে পারতো না? এখন তুমি যদি প্রথম চারটাকে 0 দাও, এরপরে চারটাকে 0 দাও, এরপরে চারটাকে 0 0 দাও, এরপরে চারটাকে 0 দাও, এরপরে চারটাকে 0 দাও, এরকম করে করে তুমি চারটাকে 0 দিয়ে দিতে থাকবা। এরপর শেষে গিয়ে দেখবা যে 198 199 এরকম একটা দুইটা বাকি থাকবে। এরপর পাওয়ারটা অনেক বড় থাকবে না? এই পাওয়ারটাকে তোমার কাছে 4 থেকে ছোট করতে হবে। তাহলে এত বড় পাওয়ারকে 4 থেকে ছোট করাটা কঠিন না? এখন তুমি বড় পাওয়ারকে 4 থেকে ছোট করার ভয়ে কি করবা? পিছন থেকে 0 বসানো শুরু করবা। মানে তুমি 199 198 সরি 99 98 97 96 তাদের জন্য 0 বসাবা, তার সামনে চারটার জন্য 0 বসাবা, তার সামনে চারটার জন্য 0 বসাবা, তার সামনে চারটার জন্য 0 বসাবা। এরপর দেখবে যে সামনের একটা বা দুইটা এরকম বাকি থাকবে। ঠিক আছে, এখানে কি আর পাওয়ারকে ছোট করার প্রয়োজন পড়বে? পড়বে না। এই কারণে আমরা পিছন থেকে আসবো। বুঝা গেছে?
তো আমরা এরকম একটা টাইপ নিয়ে এখন গল্প করব। টাইপটা হচ্ছে এরকম যে i টু দি পাওয়ার 4 দিয়ে শুরু আর শেষ কত i202 তে, ঠিক আছে? i টু দি পাওয়ার 4 দিয়ে শুরু, শেষ কত i202 তে, ঠিক আছে? ক্লিয়ার? 4 5 6 এরকম করে করে 202 পর্যন্ত। যদি আমার অনেকগুলো টার্ম থাকে তাহলে সবগুলো টার্মকে লেখা তো আমার পক্ষে সম্ভব না, তাহলে আমি কি করব, নাম্বার অফ টার্ম বের করব, নাম্বার অফ টার্মস বের করব। তো নাম্বার অফ টার্মস কি জিনিস? নাম্বার অফ টার্মস হচ্ছে তোমার ফাইনাল টার্ম মাইনাস ইনিশিয়াল টার্ম ডিভাইডেড বাই কমন ইন্টারভ্যাল। ফাইনাল টার্ম মাইনাস ইনিশিয়াল টার্ম ডিভাইডেড বাই কমন ইন্টারভ্যাল। লাস্ট ওয়ান, ঠিক আছে? তো নাম্বার অফ টার্ম কিভাবে বের করবো? ফাইনাল টার্ম মাইনাস ইনিশিয়াল টার্ম ডিভাইডেড বাই কমন ইন্টারভ্যাল প্লাস 1। তো বলো ফাইনাল টার্ম কত? i202। তোমাকে একটা জিনিস বলি, এখানে i হচ্ছে বেস, 4 হচ্ছে পাওয়ার, i হচ্ছে বেস, 5 হচ্ছে পাওয়ার, i হচ্ছে বেস, 6 হচ্ছে পাওয়ার, i হচ্ছে বেস, 202 হচ্ছে পাওয়ার। প্যাটার্ন কি আমাদের পাওয়ারে নাকি বেসে? এই পাওয়ারে। প্যাটার্নটা কোথায়? 4 5 6। পাওয়ারটা, প্যাটার্নটা কোথায়? পাওয়ারে, বেসে না কিন্তু। প্যাটার্নটা কোথায়? পাওয়ারে। তাহলে সিরিজটা কোথায়? পাওয়ারে নাকি বেসে? সিরিজটা অবশ্যই পাওয়ারে, ঠিক না? তো নাম্বার অফ টার্ম যে বের করতেছো, ফাইনাল টার্ম কাকে দিবা? 202। ইনিশিয়াল টার্ম কাকে দিবা? 4। কমন ইন্টারভ্যাল পরপর দুইটা পাওয়ারের মাঝখানের ডিফারেন্স অর্থাৎ 1 প্লাস 1। তাহলে তোমার এখানে কত আসে? গুণে দেখো, 202 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে 198 প্লাস 1 করো তাহলে কি হয়? 199 হয়। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে 199টা 199টা কি থাকবে? টার্ম থাকবে। 199টা কি থাকবে? টার্ম থাকবে। 199টা টার্ম। তো এখানে হচ্ছে আমার ফার্স্ট টার্মটা, এখানে হচ্ছে ধরো আমার 199তম টার্মটা। তুমি এখানে চারটা টার্মের জায়গায় 0 বসাবা, এর আগে চারটা টার্মের জন্য 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 0 বসাবা। এরপরে তোমার আরো চারটা টার্মের জন্য 0 বসাতে হবে। এরকম করে করতে করতে তোমার সামনে কিছু টার্ম বাকি থেকে যাবে। বুঝা গেছে? এখন তুমি কিভাবে বুঝবা সামনের কয়টা টার্ম বাকি থেকে যাচ্ছে? সামনে কয়টা টার্ম বাকি থেকে যাচ্ছে এটা কিভাবে বুঝবা? বুঝার উপায়টা খুব সহজ। টার্ম আছে কয়টা? 199টা, ঠিক আছে? চারটা করে টার্ম 0 হচ্ছে, তাহলে কয়টা টার্ম 0 হবে না? তুমি 199 কে যদি 4 দিয়ে ডিভাইড করে দাও তাহলে যেটা রিমাইন্ডার পাবা সেই সংখ্যক সামনের দিকের টার্ম 0 হবে না। বুঝছো বিষয়টা? এটা যদি একটু চিন্তা করো তুমি নিজে বুঝে যাবা। বুঝছো লজিকটা? আশা করি আমার কাছে দেখাইতে হবে না, তুমি এটা বুঝে যাবা। তাহলে তোমার যদি এরকম অনেক টার্ম থাকে, তোমার কাজ হচ্ছে নাম্বার অফ টার্ম বের করা, নাম্বার অফ টার্মকে 4 দিয়ে ডিভাইড করা, নাম্বার অফ টার্মকে 4 দিয়ে ডিভাইড করা। ডিভাইড করার পর যে রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার সংখ্যক ইনিশিয়াল টার্ম রেখে দেওয়া। তাহলে 199 কে 4 দিয়ে ডিভাইড করব, তাহলে 4 4 4 যা 16, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে? আবার 90, তাহলে আবার কি 4 4 যা 16, তাহলে কি বাকি থাকতেছে? 3। বুঝছো? 199 আমরা এটাকে 4 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে 4 4 যা 16, আচ্ছা সরি 3 3 3, কি হবে এটা? 3 হবে। 4 4 যা 16, তাহলে এখানে হবে 3, আর এখানে উপর থেকে 9 করবে। এরপরে কি 4 9 যা 4 9 যা 36, রিমাইন্ডার কত? 3। রিমাইন্ডার কত? 3। রিমাইন্ডার হচ্ছে 3। আমি অঙ্কটা এতবার করছি যে আমার মুখস্থ আছে রিমাইন্ডার যে 3 হবে, ওই কারণে আমি 3 দেখে খুশি হয়ে গেছি। আচ্ছা এটাই হোক, রিমাইন্ডার হচ্ছে কি 3। দেখছো স্যার হওয়ার পরে দেখবে যে ভুল হইলেও দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে।
তাহলে তোমার কাছে কি করতে হবে, ইনিশিয়াল তিনটা টার্ম রেখে দিতে হবে, আর বাদ বাকি সবগুলো টার্ম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ইনিশিয়াল তিনটা টার্ম কি, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6। এবার i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কি লেখা যায়, i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লেখা যায় 1, i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লেখা যায় 1, i টু দি পাওয়ার 5 এর পরিবর্তে লেখা যায় শুধু i টু দি পাওয়ার 6 এর পরিবর্তে লেখা যায় i স্কয়ার। কেমনে লিখতেছি, পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবা, যেটা রিমাইন্ডার থাকবে ওটাকে পাওয়ারের পরিবর্তে বসাই দিবা। ঠিক আছে, কোনো কিছু কিন্তু লিখে দিতেছি না, পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করবা, রিমাইন্ডারটাকে পাওয়ারের পরিবর্তে বসাবা, লিখছি কোথাও, লেখার দায়িত্ব কার, কোথাও কিছু লিখতেছি না, লেখার দায়িত্ব তোমার, কারণ লিখতে গেলে দেখা যাবে ইন্টিগ্রেশন, আমি যখন দেখছি ইন্টিগ্রেশনের 9টা 10টা ক্লাস হয়ে গেছে, আমি তো বলছি যে এটা যদি আমার অন্যান্য স্টুডেন্ট জানে আমার তো মান সম্মান কিছু থাকবে না, কারণ আমি তো খুব তাড়াতাড়ি শেষ করা গেলি সবকিছু। আমার কাছে স্টুডেন্টরা পড়াই একটা কারণে, এমন না যে একদম খুব সবকিছু পড়াই দিছি, কিন্তু বিষয়টা হচ্ছে যা প্রয়োজন, যা একদম নিত্য প্রয়োজনীয় ওগুলা পড়াই দিই তাড়াতাড়ি শেষ করে, এই কারণে আমার কাছে স্টুডেন্টরা পড়ে। আর আমি তো ইন্টিগ্রেশনে দেখি তোমার ওই দিক দিয়ে একটু ধরা খাওয়াই দিচ্ছি, এই কারণে এখন দেখি কি, ওটাও করছি যে কারণ আছে, তোমার এক্সাম চলতেছে, তুমি হোমওয়ার্ক করতে পারতেছো না, আমি যদি কিছু লিখে না দিই তাহলে তুমি 7 জনমও কি করতে পারবে না, মিলাইতে পারবে না। আসো, রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি z দিয়ে, কি দিয়ে, z দিয়ে। কমপ্লেক্স নাম্বারের দুইটা পোরশন থাকে, কমপ্লেক্স নাম্বারের কয়টা পোরশন থাকে, দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে কি রিয়েল পোরশন, আরেকটা কি ইমাজিনারি পোরশন। একটা রিয়েল পোরশন আর একটা ইমাজিনারি পোরশন, একটা রিয়েল পোরশন আর একটা ইমাজিনারি পোরশন। বুঝাইছে? তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা এভাবে প্রকাশ করব, z, z দিয়ে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করব। কমপ্লেক্স নাম্বারের কয়টা পোরশন থাকে, দুইটা পোরশন, তাহলে কমপ্লেক্স নাম্বারের দুইটা পোরশন দিলাম, একটা হচ্ছে x আর একটা হচ্ছে iy। এখানে যে x আছে এটাই হচ্ছে কি রিয়েল পোরশন, এটাই কি রিয়েল পোরশন, আর যেটা iy এটা কি ইমাজিনারি পোরশন, যেটা iy এটা কি ইমাজিনারি পোরশন। ঠিক আছে, যেমন ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরো তোমাকে দিলাম 2 প্লাস থ্রাইস i, এখানের মধ্যে থ্রাইস i কি হবে, ইমাজিনারি পোরশন, আর 2 কি হবে, রিয়েল পোরশন। ঠিক আছে, আর এই যে 2 প্লাস 3i এই পুরোটা কি হবে, কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা, আশা করি এখানে কোনো সমস্যা হবে না। এবার আসো, রিয়েল পোরশনটা আমরা এভাবে লিখতে পারি, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এই কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি বলো, z দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো এটা সমান সমান কি দিতে পারি আমরা, z, এটা সমান সমান কি দিতে পারি আমরা, z। ঠিক আছে, তো আসো এটা সমান সমান z দিই, z সমান সমান 2 প্লাস 3i, z সমান সমান 2 প্লাস 3i। ঠিক আছে, এখন দেখো আমরা কি বের করতেছি, রিয়েল পোরশন, কার রিয়েল পোরশন, 2 প্লাস 3i এর অথবা z এর, এটাকে আমরা এভাবে লিখতে পারি রিয়েল পার্ট অফ z, কি আছে এটা 2। এরপরে দেখো ইমাজিনারি পার্ট অফ z, এটাকে এভাবে লিখতে পারি img z। ইমাজিনারি পার্ট অফ z কি হবে, তুমি বলবে থ্রাইস i, কিন্তু আমি বলবো 3, কেন বলি, যেখানে i আছে ওটাই ইমাজিনারি পার্ট। আমি যখন বলছি ইমাজিনারি পোরশন কি, তাহলে তো আমি তো বলেই দিছি যে i কোথায় আছে, তুমি বলবা যেখানে 3 আছে ওখানে i আছে। ঠিক আছে, বুঝছো বিষয়টা, ক্লিয়ার? আমি যখন ডিক্লেয়ার করে দিছি ইমাজিনারি পোরশন, তখন কি আমার কাছে আলাদা করে i লেখার দরকার আছে, কোনো দরকার নেই। বুঝছো বিষয়টা? আরেকবার বলি, এই পুরাটা কমপ্লেক্স নাম্বার, 2 প্লাস 3i একটা কমপ্লেক্স নাম্বার, কেন, কারণ এই পুরো অংশের মধ্যে একটা i আছে, কোনো কিছুতে একটা i থাকলে ওটা কি হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। যেমন ধরো আমি অনেক বড় একটা নাম্বার লিখলাম 1 প্লাস রুট ওভার 17 প্লাস রুট ওভার 32 প্লাস a প্লাস b প্লাস c প্লাস 5 প্লাস থিটা, সরি এটা হচ্ছে 5 পাই, এটা 5 প্লাস থিটা। ঠিক আছে,
এই সবকিছুর পরে ধর আমি লিখে দিলাম থ্রাইস আই, তাহলে পুরাটা কি হয়ে যাবে? কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। কেন? কারণ থ্রাইস আই আছে। এবার এই কমপ্লেক্স নাম্বারে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। যেখানে আই আছে ওইটা হবে ইমাজিনারি পার্ট, আর যেখানে আই নাই ওটা হবে রিয়েল পার্ট। বুঝা গেছে বিষয়টা? ঠিক আছে, একটা ব্রোন ছিল, আমি ভুলে এটা দিয়ে ব্রোনটা ফুটাই দিছি। যেটাই হোক, ওকে। হ্যাঁ, এখন আমরা একটা চমৎকার জিনিস করব, সেটা অল রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, বাট অল কমপ্লেক্স নাম্বার আর নট রিয়েল নাম্বার। ইয়েলো ইউজ করলে মানা করবা। অল রিয়েল নাম্বারস আর কমপ্লেক্স নাম্বার, all complex numbers are not real number. কেন? এটা বোঝার চেষ্টা করো। অনেকটা কমপ্লেক্স নাম্বার আছে, ধরো 3 + 4i, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বার এর একটা রিয়েল পোর্শন আছে, একটা ইমাজিনারি পোর্শন আছে। আমি যদি তোমাকে 3 দিই, তাহলে বলো এটার কি কোনো ইমাজিনারি পোর্শন আছে? আছে, 0i। আমি যদি তোমাকে 7 দিই, তাহলে এটার কোনো ইমাজিনারি পোর্শন আছে? আছে, 0i। অর্থাৎ আমার সবগুলো রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার, জাস্ট ওদের ইমাজিনারি পোর্শনের আই এর কোএফিসিয়েন্ট 0। বুঝছো বিষয়টা? অল্প কথায় শেষ করে দিলাম। তাহলে আমরা প্রথম জিনিসটা বুঝে গেছি যে সবগুলো রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। কেন? কারণ তাদের আই এর কোএফিসিয়েন্ট 0। জাস্ট ঝামেলা কোথায়? আই এর কোএফিসিয়েন্ট 0। এরপর আসো, অল কমপ্লেক্স নাম্বার আর নট রিয়েল নাম্বার। ধরো আমি লিখলাম থ্রাইস আই, তাহলে এটার একটা রিয়েল পোর্শন আছে যেটা হচ্ছে 0, কিন্তু তুমি এটাকে কি রিয়েল নাম্বার বলতে পারবা? পারবা না। কেন? কারণ এখানে আই আছে। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? তাহলে আমি তোমাকে বললাম 7i, এটা রিয়েল পোর্শন কি? 0। তুমি এটাকে কমপ্লেক্স নাম্বার অবশ্যই বলতে পারবা, কারণ এটা x + iy আকারে আছে, কিন্তু তুমি এটাকে রিয়েল বলতে পারবে না, কারণ এখানে i আছে। i থাকলে এটা রিয়েল হইতে পারবে না। বুঝে গেছে বিষয়টা? রিয়েল পোর্শন 0, যদি রিয়েল পোর্শন 0 হয় তাহলে কমপ্লেক্স নাম্বারটা শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার, ওটা কখনো রিয়েল নাম্বার হতে পারে না। বুঝে গেছে? তাহলে আমি একটা সুন্দর একটা এক্সাম্পল রাখি, z is equals to 2 plus thrice i, z is equals to 2, z is equals to thrice i। তাহলে এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কেন? কারণ এখানে x + iy আকারে সাজানো আছে সবকিছু, একটা রিয়েল পোর্শন আছে, একটা ইমাজিনারি পোর্শন আছে। এটা কি? এটা হচ্ছে আমার একটা রিয়েল নাম্বার। এখন আমি এখানের মধ্যে ধরতে পারি ইমাজিনারি পোর্শনে i এর কোএফিসিয়েন্ট 0, তো এটা একই সাথে কমপ্লেক্স নাম্বার এবং একটা রিয়েল নাম্বার। এবার এখানে আসো, এটা দেখো, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটা রিয়েল নাম্বার কখনো হতে পারবে না। এরকম কমপ্লেক্স নাম্বারগুলোর আমরা একটা স্পেশাল নাম জানি। স্পেশাল নামটা কি জানো? পিওরলি ইমাজিনারি নাম্বার। এখন আমরা ক্লাসিফিকেশনে যাব, নাম্বারের ক্লাসিফিকেশন। ঠিক আছে, নাম্বারের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কিরকম? যে আমাদের কমপ্লেক্স নাম্বার আছে, কি আছে? দুনিয়ার সব নাম্বারই কি কমপ্লেক্স নাম্বার। আমরা দেখছি রিয়েল নাম্বারও কি কমপ্লেক্স নাম্বার, দুনিয়ার সব নাম্বারই কি
কমপ্লেক্স নাম্বার। এখন এই কমপ্লেক্স নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, একটা কি রিয়েল নাম্বার আর একটা কি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আরেকটা কি আরেকটা কি ইমাজিনারি নাম্বার। আসো, রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার তারা যাদের যাদের ইমাজিনারি পার্টের কোএফিসিয়েন্ট 0। ঠিক আছে, অর্থাৎ x প্লাস i 0, এটাই হচ্ছে রিয়েল নাম্বার। আর ইমাজিনারি নাম্বার কারা? যাদের x ও আছে y ও আছে, অর্থাৎ ইমাজিনারি পোর্শনও আছে রিয়েল পোর্শনও আছে, তাদেরকে আমরা কি বলবো? ইমাজিনারি নাম্বার। এই যে ইমাজিনারি নাম্বার আছে, এই ইমাজিনারি নাম্বারকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? ইমাজিনারি নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বলো। এটা কি কমপ্লেক্স নাম্বার না x প্লাস i ভাই? তো কমপ্লেক্স নাম্বারকে তুমি আমরা ইমাজিনারি নাম্বার বলি, পিওরলি ইমাজিনারি নাম্বার বলি যখন যখন কোনো রিয়েল পার্ট থাকে না, বুঝছো? তো তুমি যার কথা বলছো এটা কি পিওরলি ইমাজিনারি। তো একটা একটা কি আছে আমাদের পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। এখানে কি আছে? আমার একটা জিরো রিয়েল পার্ট আছে, অর্থাৎ একটা রিয়েল পার্ট আছে যার ভ্যালু 0। ক্লিয়ার? পিওরলি ইমাজিনারি। আরেকটা কি নট পিওরলি ইমাজিনারি। নট পিওরলি ইমাজিনারি, যেটা নট পিওরলি ইমাজিনারি ওখানের মধ্যে আমার x প্লাস i y যদি কমপ্লেক্স নাম্বার হয় অথবা ইমাজিনারি নাম্বার হয়, সেখানে আমার x ও 0 হবে না, y ও 0 হবে না। বুঝা গেছে বিষয়টা? এবার আসো, এবার এমন একটা জিনিস পড়াবো, এটা ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারে কেউ পড়ায় না, একদম কেউ, কোনো টিচার পড়ায় না, কিন্তু আমি পড়াবো। সাধারণত টিচাররা পড়ায় কিন্তু আমি পড়াই না। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা টিচাররা পড়াবে না, কিন্তু আমি পড়াবো। কারণ এটা খুব বেসিক একটা জিনিস, এটা ক্লাস 9-10 থেকে না পড়ার কারণে স্টুডেন্টরা জানে না। ন্যাচারাল নাম্বার, যখন আমরা বলি ন্যাচারাল নাম্বার, আমি নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলি, যারা শর্ট সিলেবাসে পড়ে বড় হয়েছে, যখনই তাদের সামনে ন্যাচারাল নাম্বার বললাম, তারা জানেও না আসলে আমি কারদের কথা বলতেছি, ন্যাচারাল নাম্বার দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করি ন্যাচারাল নাম্বার কি, ওরা বলে স্যার -3, -2, -1 সব নেগেটিভ, 0 আর পজিটিভ নাম্বার, এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। না, এটা ন্যাচারাল নাম্বার না। ন্যাচারাল নাম্বার এর ক্ষেত্রে কোনো 0 নাই, 0 কখনো ন্যাচারাল নাম্বার না, নেগেটিভ কখনো ন্যাচারাল নাম্বার না। দেখি তুমি বলো ন্যাচারালি কোনো কিছুর হিসাব লাগাও, তুমি কি কখনো নেগেটিভ হিসাব দিতে পারবা? যে আমার কাছে -1 ক্যালকুলেটর আছে, বলতে পারবা? বুঝো না বিষয়টা? দুনিয়াতে তুমি যদি ন্যাচারালি চিন্তা করো, তাহলে আমরা কাউন্ট শুরু করি 1 2 3 থেকে, ঠিক না? তুমি কখনো কাউন্ট করতে শুরু করতে পারবা না, মানে নেগেটিভ কাউন্ট কখনো করতে পারবা না। ঠিক আছে, নেগেটিভলি কখনো কাউন্ট করতে পারবা না। আবার কিছু হিসাব আছে যেখানে নেগেটিভ আসে, কি কিন্তু ওটা তুমি ন্যাচারালি আসে না। বুঝা গেছে বিষয়টা? ন্যাচারালি আসে না। ওকে, এরপর হচ্ছে হোল নাম্বার। n দিয়ে বুঝাই ন্যাচারাল নাম্বার, z দিয়ে বুঝাই হোল নাম্বার, অথবা যেটাকে আমরা বলি ইন্টিজার্স। কি বলি? ইন্টিজার্স। এবার এই ইন্টিজার্স এর মধ্যে আমাদের কি কি আছে? নেগেটিভ নাম্বার আছে, 0 আছে, আবার ন্যাচারাল নাম্বার গুলোও আছে। বলো বুঝছো কিনা? এরপর দেখো রেশনাল নাম্বার, এমন নাম্বার যাদেরকে ফ্র্যাকশন আকারে লেখা যায়, তাদেরকে আমরা বলি রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারে কি বলছি? ফ্র্যাকশন আকারে লেখা যায়, তার মানে রেশনাল নাম্বারের মধ্যে তোমার অবশ্যই অবশ্যই ফ্র্যাকশনের নাম্বারগুলো থাকবে।
প্রথম জিনিস বলো দেখি, 1 কে কি ফ্র্যাকশন আকারে লেখা যায়? 1/1। 3 কে লেখা যায় 3/1। হাফ কে লেখা যায় 1/2। আবার -1 কে ফ্র্যাকশন আকারে লেখা যায় -1/1। -3 কে লেখা যায় -3/1। -হাফ কে লেখা যায় -1/2। তাহলে কি নেগেটিভ? দেখো নেগেটিভ, এরপরে ফ্র্যাকশন, এরপরে হোল নাম্বার, সবগুলোই কি হবে? রেশনাল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি রেশনাল নাম্বার কারা কারা হবে? পজিটিভ নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে তুমি পজিটিভ পাবা, তুমি কি পাবা? তুমি নেগেটিভ নাম্বার পাবা। এর পাশাপাশি তুমি কি পাবা? তুমি ফ্র্যাকশন পাবা। কি পাবা? ফ্র্যাকশন। এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, 0 এটা কি রেশনাল নাম্বার? 0/1 = 0, তাহলে এটাও কি রেশনাল নাম্বার? সবাই বলে যে না স্যার 0/0 এটা তো আনডিফাইন্ড। আনডিফাইন্ড না 0/0? 0/1 0/1 0/1 কে কি বলি আমরা? 0। এটা এটা কোন ইবলিশে মানুষের মাথায় ঢুকাইছে যে এটা সমান সমান কি হবে? 0 হবে। ঠিক আছে, বুঝা গেছে? যখন তোমার তো প্র্যাকটিক্যাল আছে, হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালও হবে এইচএসসি তে, তখন তোমাকে এইসব জিনিস জিজ্ঞেস করতে পারবে। ইজ 0 আর রেশনাল নাম্বার? রেশনাল নাম্বার কারা? যাদেরকে তুমি ফ্র্যাকশন আকারে লিখতে পারবা। আমি এটা নিয়ে ক্লাস দিতে চাচ্ছি না, তাই বলে আমি অল্পতে শেষ করতেছি। তাহলে রেশনাল নাম্বার যা কারা? ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশন। আসো, এরপরে কি? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, বলো ইরেশনাল নাম্বার কারা? ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশন। বুঝা গেছে? তাহলে কান্ট বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশন। ক্লিয়ার? বুঝা গেছে? ভেরি গুড। তাহলে এটা একটু উদাহরণ দিই আমরা, উদাহরণ না দিলে আমরা বুঝবো না। পাই অর্থাৎ 3.1416 ... এবার এখানে আরেক কিছু মানুষ আছে যারা এখানেও গুজব ছড়াইছে। গুজবটা কি? গুজবটা হচ্ছে 22/7 করলে কি আসে? পায়ের মান চলে আসে। মানে হচ্ছে কি, তারা এফএক্স ক্যালকুলেটর নিয়ে আসছো, তুমি এত ভালো কেমন হয়ে গেছো? 22/7 আমার ভুলে গেছে আসলে, 22/7 মনে হয়। হ্যাঁ দেখছো, 22/7 করলে কি চলে আসে? পায়ের মান চলে আসে। কিন্তু আসলে না, এটা পায়ের মানের কাছাকাছি একটা মান আসে, কিন্তু এটা পায়ের মান আসে না। আমি এটা ছাড়া অন্যান্য এক্সাম্পল দিই না কেন? কারণ এটা নিয়ে তোমার ঝামেলা হইতে পারে, কারণ এটা কিন্তু খুব প্রতিষ্ঠিত একটা মিথ্যা কথা যে পায়ের মান কি 22/7। বুঝা গেছে? তাহলে পায়ের মান কখনো তুমি ফ্র্যাকশন আকারে লিখতে পারবা না, তাই বলে এটা কি ইরেশনাল নাম্বার। এটা কি ইরেশনাল নাম্বার। আসো, এরপরে হচ্ছে রিয়েল নাম্বার। এবার বলো রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হচ্ছে যাদের ইমাজিনারি পোর্শন 0, অর্থাৎ যাদের ইমাজিনারি পোর্শনটা নাই। যে কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পোর্শন নাই সে কি রিয়েল নাম্বার। ঠিক আছে, এরপরে কি কি বাকি রয়ে গেল আমাদের? শেখা কমপ্লেক্স নাম্বার শেখা বাকি রয়ে গেল। ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি? সি দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি। সি দিয়ে কি বোঝানো হয়? কমপ্লেক্স নাম্বার। আর কমপ্লেক্স নাম্বারের আলাদা করে পরিচয় দিব না, কারণ এই পুরো চ্যাপ্টারটাই কি কমপ্লেক্স নাম্বার। সহজ ভাষায় যেখানে আই আছে ওইটাই কি কমপ্লেক্স নাম্বার। অনেক বড় একটা সংখ্যা, সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং, বারাকমা বা জর্জ বুশ প্লাস এরকম 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 করবো, শেষ যদি একটা আই থাকে বাই চান্স কি হয়ে যাবে? পুরোটা কমপ্লেক্স হয়ে যাবে। ক্লিয়ার? আই থাকলেই কমপ্লেক্স, আই থাকলেই কমপ্লেক্স, আবার আই না থাকলেও কমপ্লেক্স। কারণ রিয়েল নাম্বারে কি আই এর কোএফিসিয়েন্ট 0, তার মানে কি আই নাই। আই থাকলেও কমপ্লেক্স, আই না থাকলেও কমপ্লেক্স, তার মানে দুনিয়া সব নাম্বারে কি কমপ্লেক্স। বুঝা গেছে? এবার এটা এটা দেখছো না? এবার আমি কিছু একটা লিখবো, এই জিনিসটা না বুঝলে আমার কিছু করার নেই। ঠিক আছে, প্রথমে আসো, প্রথম হচ্ছে ন্যাচারাল নাম্বার।
কি ছিল 1 2 3 4 মানে 0 দিয়ে শুরু হবে না। এরপর আসো হোল নাম্বার, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, জিরো সহ, মানে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, জিরো সহ। আচ্ছা হোল নাম্বার, হোল শব্দটার মানে কি? পুরোপুরি, অর্থাৎ কোনো ফ্র্যাকশন না, বুঝে গেছে? তোর মানে কি -1 -2 -3 এগুলা কি হোল নাম্বার, -0.5 হোল নাম্বার না। তাহলে দেখো তোমার এই যে ন্যাচারাল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার কি ছিল? ন্যাচারাল নাম্বার ছিল হচ্ছে, আচ্ছা আমি এবার লিখি ন্যাচারাল নাম্বার ছিল কি 1 2 3 4 5 এরকম ডট ডট ডট, ঠিক না? এবার হোল নাম্বার কি? হোল নাম্বার হচ্ছে তোমার যেমন ধরো কি -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট ডট। তো এই যে 1 2 3 4 যেগুলোকে ন্যাচারাল বলতেছে ওগুলা কি আমাদের হোল নাম্বারের অংশ না? তাহলে আমি ন্যাচারাল নাম্বারের সেটটাকে হোল নাম্বারের সেটের ভেতরে দিতে পারি, বুঝা গেছে? এরপরে হোল নাম্বারের সেটটাকে আমি রেশনাল নাম্বারের মধ্যে দিতে পারি, কারণ দেখো আমরা কি বলছি রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের মধ্যে আমরা 3 কেও রেশনাল নাম্বার বলছি, কেন? কারণ 3 কে কি করা যায়, ফ্র্যাকশন আকারে লেখা যায়। আবার 0.5 কেও রেশনাল নাম্বার বলছি, কেন? কারণ এটা ফ্র্যাকশন আকারে লেখা যায়। এরপরে -2 কেও আমরা রেশনাল নাম্বার বলছি, কারণ এটা ফ্র্যাকশন আকারে লেখা যায়। তুমি ভালো করে দেখো, নেগেটিভ নাম্বার, পজিটিভ হোল নাম্বার, এরপরে 0 কেও কি বলছি, রেশনাল নাম্বার বলছি, কারণ এটাকে ফ্র্যাকশন আকারে লেখা যায়। তাহলে তুমি দেখো এই হোল নাম্বারের মধ্যে যাদেরকে লিখছি তাদেরকে কিন্তু আমি রেশনাল নাম্বারের মধ্যেও লিখছি। রেশনাল নাম্বারের মধ্যে শুধু একটা জিনিস বাড়তি লিখছি, ওটা হচ্ছে কি ডেসিমাল যুক্ত নাম্বার অর্থাৎ ফ্র্যাকশন। তাহলে আমি কি বলতে পারি, রেশনাল নাম্বারের সেটের মধ্যে কি আছে, হোল নাম্বার। ক্লিয়ার বিষয়টা? এরপরে কি আছে, ইরেশনাল নাম্বার। এবার ইরেশনাল নাম্বারের সেটটা পুরোপুরি আলাদা। এখানে হচ্ছে কি তোমার ইরেশনাল নাম্বারের সেটটা, ইরেশনাল নাম্বারের সেট হচ্ছে এমন একটা সেট যে সেটের মধ্যে ওই সকল নাম্বারই আছে যাদেরকে ফ্র্যাকশন আকারে লেখা যায় না, যেমন ধরো পাই, ঠিক আছে? এরপরে এই যে রেশনাল ইরেশনাল আছে, এই দোনোটা মিলেই হচ্ছে কি আমার রিয়েল নাম্বার, এই দোনোটা মিলেই কি আমার রিয়েল নাম্বার। যেমন ধরো পায়ের যায় কি 3.1416 ডট ডট ডট, এটার পরে যদি আমি i ডট 0 দিই তাহলে কোনো সমস্যা আছে? তাহলে এটাও কি আমার, পাইটাও কি হয়ে গেল আমার কমপ্লেক্স নাম্বার, সরি পাইটাও কি হয়ে গেল, আচ্ছা আমি বুঝাই আসতেছি, রিয়েল নাম্বার হয়ে গেল, ঠিক আছে? পাইটা কি রিয়েল নাম্বার, বুঝা গেছে? পাইটা কি রিয়েল নাম্বার। আচ্ছা যা লিখছে একটু অ্যাভয়েড করো, ঠিক আছে? জাস্ট মাথায় রাখো যে কি পাইটাও কি রিয়েল নাম্বার। আমি এটা লিখতে গেছি কেন, কারণ আমরা এইভাবে কিছুক্ষণ আগে রিয়েল নাম্বার বুঝাই আসছি, তো ওই সেন্সে আমার পাইও কি হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে। তাহলে এটা কি রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে? মাথায় রাখবে যে কিউ দিয়ে বুঝাই রেশনাল নাম্বার আর আর দিয়ে বুঝাই রিয়েল নাম্বার। রেশনাল আর দিয়ে শুরু হয় কিন্তু সেটটাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। এরপর আসো সবচেয়ে বড় সেট, সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। দুনিয়ার সব নাম্বার কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এখানে সবগুলা কি কমপ্লেক্স নাম্বার, জাস্ট বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তার ইমাজিনারি পোর্শনের মধ্যে আয়ের কোএফিসিয়েন্ট 0। আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা বিশেষ একটা সেট আছে যেটাকে আমরা বলি পিওরলি কমপ্লেক্স বা পিওরলি ইমাজিনারি। বলছি না কিছুক্ষণ আগে পিওরলি ইমাজিনারি, তাহলে আমরা লিখি পিওরলি ইমাজিনারি। তো আসো পিওরলি ইমাজিনারি এক্সাম্পল কি, টয়েস আই, থ্রাইস আই, ঠিক আছে? তাহলে এখন আমার এখানের মধ্যে পিওরলি ইমাজিনারি আর রিয়েল নাম্বার বাদ দিলে আমার কোন কমপ্লেক্স নাম্বার গুলো বাকি থাকে, এগুলো বাকি থাকে যেখানের মধ্যে আমার রিয়েল পার্ট আছে ইমাজিনারি পার্ট আছে, ওরা বাকি থাকে। তার মানে এই যে এই দুইটা ছাড়া বাদ বাকি অংশ যেটা আছে এটা কি প্রকাশ করে, 2 + 3i 3 + 4i এসব নাম্বারকে প্রকাশ। বুঝা গেছে? এতটুকু আমরা একটা ব্রেক নিই। এতটুকু মাথার ভিতর ঢুকছে তো, কোনো সমস্যা নাই আশা করি।
তাহলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ কমপ্লেক্স নাম্বার। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো দুইটা কমপ্লেক্স নাম্বার তোমাকে যদি অ্যাড করতে দেয় তুমি কিভাবে অ্যাড করবে? মাথায় রাখবা দুইটা কমপ্লেক্স নাম্বার যদি তোমাকে অ্যাড করতে দেয় তোমার কাছে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টকে অ্যাড করতে হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টকে অ্যাড করতে হবে। এখন তোমার এখানের মধ্যে দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, আশা করি তুমি জানো দুইটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কোনগুলো, দুইটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট কোনগুলো। তো তুমি যদি রিয়েল পার্টগুলোকে অ্যাড করো তুমি পাবা 6, ইমাজিনারি পার্টগুলোকে যদি অ্যাড করো তাহলে তুমি পাবা 8i। তাহলে এইভাবে আমরা অ্যাডিশন করে থাকি। এখন আমরা আসবো সাবট্রাকশনের মধ্যে। কিভাবে আমরা কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মাঝখানে সাবট্রাকশন করতে পারি। আসো এটাই নিই। তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে আমার কাছে রিয়েল পার্ট থেকে রিয়েল পার্টের সাবট্রাকশন করতে হবে, ইমাজিনারি পার্ট থেকে ইমাজিনারি পার্টের সাবট্রাকশন করতে হবে। অর্থাৎ রিয়েল পার্ট থেকে আমরা রিয়েল পার্টকে বাদ দিব, ইমাজিনারি পার্ট থেকে আমরা ইমাজিনারি পার্টকে বাদ দিব। তাহলে 2 থেকে 4 কে বাদ দিলে -2, থ্রাইস i থেকে 5i কে বাদ দিলে -2i। ঠিক আছে? তোমাকে যদি আরেকটু সহজ করে বুঝাই তাহলে এটা কিছুটা এরকম হবে যে আমরা এখানে মধ্যে 2 প্লাস থ্রাইস i সরাসরি লিখলাম, এই মাইনাসটা দিয়ে থেকে মাল্টিপ্লাই করে দিই, -4 -5i, তাহলে 2 - 4 সো -2, থ্রাইস i -5i হচ্ছে -2i। আশা করি বুঝতেছো। না বুঝলে বলবা, বুঝছো? না বুঝলে বলবা, যতটুকু ফাস্ট সম্ভব ততটুকু ফাস্ট যাচ্ছে। এরপর আসো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন যেভাবে আমরা অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন করি ঠিক সেভাবেই করতে হবে। ঠিক আছে? মাল্টিপ্লিকেশন যেভাবে আমরা অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন করি ঠিক সেভাবে এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আসো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কেমন হবে। দেখো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার কিছু না দেয়া থাকতে পারে অথবা ক্রস দেয়া থাকতে পারে, মানে অ্যালজেব্রার মধ্যে আমরা যা করি তাই। অ্যালজেব্রার মধ্যে যদি তোমাকে এ মাল্টিপ্লিকেশন করতে দেয় তুমি কিভাবে মাল্টিপ্লিকেশনটা করবা? খুব সহজ, কিন্তু তুমি 2 এর সাথে 4 কে গুণ করবা, 2 এর সাথে 5i কে গুণ করবা। 2 এর সাথে 4 কে গুণ করলে 8, 2 এর সাথে 5i কে গুণ করলে কি হবে? 10i। এরপরে থ্রাইস i কে তুমি 4 এর সাথে গুণ করবা, থ্রাইস i কে তুমি 5i এর সাথে গুণ করবা। তাহলে থ্রাইস i ইনটু 4 কত হয়? 12i, আর থ্রাইস i ইনটু 5i কত হয়? 15i স্কয়ার। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস করছি সেটা হচ্ছে i স্কয়ার সমান সমান -1, সেটা হচ্ছে i স্কয়ার সমান সমান -1। তাহলে আমরা পরের লাইনে i স্কয়ারের পরিবর্তে কি লিখবো? -1 লিখবো। i স্কয়ারের পরিবর্তে কি লিখবো? -1 লিখবো। তাহলে আমরা i স্কয়ারকে মুছে দিলাম আর এখানের মধ্যে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস। আশা করি বুঝে গেছে। i স্কয়ারের পরিবর্তে মাইনাস লেখা যা কথা, সামনে প্লাস থেকে মাইনাস করে দেওয়া তা কথা। এখন আমরা কি করতে পারি এখানের মধ্যে? দেখো এখন আমরা 8 থেকে -15 কে বাদ দিব, থাকবে -7, আর আমরা 10i আর 12i কে অ্যাড করে দিব, থাকবে আমাদের +22i। ঠিক আছে? তো এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন করব। সবচেয়ে যেটা ট্রিকি বা সবচেয়ে যেটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ডিভিশন। এগুলো মোটামুটি আমার অ্যালজেব্রার সাথে মিলে, আমরা অ্যালজেব্রাতে যা করে আসছি তাই এখানে করলাম, ভিন্ন কিছু এখানে করি নাই। ডিভিশনটা কিভাবে হয় দেখো, তোমাকে ধরো একটা কমপ্লেক্স নাম্বার ডিভাইডেড বাই আরেকটা কমপ্লেক্স নাম্বার দিছে, অর্থাৎ 3 + 4i ডিভাইডেড বাই ধরো তোমাকে দিছে 3 - i। তাহলে তুমি কি করবা? দেখো তোমাকে যদি এরকম ডিভিশন দেয়া থাকে, আমরা জানি ডিভিশনকে সাধারণত আমরা রেশিও আকারে লিখি, অর্থাৎ এটা ডিভাইডেড বাই এটা এভাবে লিখি, মানে মাঝখানে একটা দাগ দিয়ে উপরে নিচে করে লিখি, এভাবে লিখি না? আমরা তো এভাবেই ডিভিশন করে থাকি। এখন দেখো তো এখানের মধ্যে উপরেরটাকে কি বলি হচ্ছে আমরা নিউমারেটর, নিচেরটাকে বলি হচ্ছে আমরা ডিনোমিনেটর। তো নিউমারেটর ডিনোমিনেটর আমরা খুব ভালো মতো চিনি। এখন তোমাকে আমি আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কনজুগেট। সেটা হচ্ছে কি কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো দেখো তোমার x প্লাস iy এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার CCN। ঠিক আছে? কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? x মাইনাস iy। এটা কই শিখছো? ম্যাট্রিক্সে ডিফারেন্সিয়েশনে। আচ্ছা ভালো। তো কনজুগেট কি জিনিস? কমপ্লেক্স নাম্বারে কনজুগেট হচ্ছে ইমাজিনারি পোরশনের চিহ্ন পরিবর্তন করে দেওয়া। তো
তোমার ইমাজিনারি পোর্শন কি পজিটিভ, তুমি ইমাজিনারি পোর্শনকে যদি নেগেটিভ করে দাও তাহলে তুমি কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবা। আবার দেখো, তোমাকে যদি এই নাম্বারটা দেয়া থাকে আর তোমাকে যদি বলে যে এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বের করো, তাহলে তুমি কি করবা? যেহেতু ইমাজিনারি পোর্শন নেগেটিভ, তুমি ইমাজিনারি পোর্শনটাকে পজিটিভ করে দিবা, তাহলে তুমি কি পেয়ে যাবা? কনজুগেট কমপ্লেক্স নাম্বার। বুঝা গেছে বিষয়টা? এখন তোমাকে ডিভিশন করতে দিছে, এই ডিভিশনে কনজুগেট কমপ্লেক্স নাম্বার প্রয়োজন। যখন তোমাকে ডিভিশন করতে দিবে তখন তুমি কি করবা? ডিনোমিনেটরের কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর দোনোটাকে মাল্টিপ্লাই করে দিবা। আর যদি এমনটা করো তাহলে কেমন দেখাই? 3 মাইনাস আই হচ্ছে ডিনোমিনেটর, এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে 3 প্লাস আই। এবার তুমি 3 প্লাস আই দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর দোনোটাকে মাল্টিপ্লাই করে দাও। বুঝা গেছে বিষয়টা? তুমি 3 মাইনাস আই অর্থাৎ ডিনোমিনেটরের কনজুগেট অর্থাৎ 3 প্লাস আই দিয়ে কি করলা? ডিনোমিনেটর এবং নিউমারেটরের সাথে মাল্টিপ্লিকেশন করলা। আর এমনটা করলে আমার উপরে নিচে কি আসে? উপরে কি আসতেছে? 3 এর সাথে 3 কে গুণ করো 9, 3 এর সাথে 3 কে গুণ করো কি হয়? 9, 3 এর সাথে i কে গুণ করো কি হয়? thrice i, 4i এর সাথে 3 কে গুণ করো কি হয়? 12i, এর 4i আর i এর সাথে গুণ করো তাহলে কি হয়? 4i স্কয়ার। ঠিক আছে, নিচে কি হবে? নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, বুঝা গেছে কেন a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে? কারণ দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এই কারণে আমরা এখানের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুসরণ করছি। ক্লিয়ার বিষয়টা? এবার তোমার কাছে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে i স্কয়ার যা কথা মাইনাস 1 তা কথা, যেখানে যেখানে i স্কয়ার আছে ওখানে ওখানে মাইনাস 1 বসাবো। তো আমরা এখানে i স্কয়ারের পরিবর্তে বসাচ্ছি মাইনাস 1। এই i স্কয়ারের পরিবর্তে মাইনাস 1 বসানো যা কথা, 4 এর সামনের প্লাসটাকে মাইনাস করে দেওয়া তা কথা। এখানে i স্কয়ার আছে, এটার পরিবর্তে বসাবো মাইনাস 1, অর্থাৎ এখানে আমার আসবে মোটমাট প্লাস 1। কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। i স্কয়ারের জন্য আসছে মাইনাস 1, সামনে আগে থেকে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই বলে প্লাস 1 দিন শেষে থাকলো। এরপর দেখো, এরপরে তোমার উপরে কি থাকলো? 9 মাইনাস 9 মাইনাস 4 থাকবে হচ্ছে 5, আর এখানে থাকবে হচ্ছে কত? 15i। তাহলে 5 প্লাস 15i ডিভাইডেড বাই কি? 9 প্লাস 1, তার মানে হচ্ছে 10। বুঝা গেছে? এবার তুমি দেখো, তুমি উপরে কি করতে পারো? উপরে তুমি 5 কে কমন নিতে পারো, উপরে তুমি 5 কে কমন নিতে পারো। তো উপরে যদি তুমি 5 কে কমন নাও তাহলে কি হবে দেখো, উপরে তুমি 5 কে কমন নিলা, তাহলে তোমার এখানে থাকতেছে 1 প্লাস thrice i আর নিচে থাকতেছে 10। তাহলে তুমি 5 আর 10 এর মাঝখানে যদি কাটাকাটি করো তাহলে তোমার থাকে হচ্ছে 1 প্লাস thrice i ডিভাইডেড বাই 2। তোমার কি অ্যান্সার এখানে হয়ে গেছে? অ্যান্সার এখানে কাইন্ড অফ হয়ে গেছে, কিন্তু তাও যদি তোমার প্রশ্ন এমন আসে এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ iy, প্রশ্ন কেমন আসতে পারে? এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ x প্লাস iy, তখন কিন্তু তুমি এভাবে রেখে দিতে পারবা না। প্রশ্নটা এভাবে আসে সাধারণত, এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ x প্লাস iy। ঠিক আছে, প্রশ্নটা এভাবে আসে। যদি এভাবে আসে তাহলে তুমি এখানে শেষ করতে পারবা না, তোমার কাছে 1 কে 2 দিয়ে আলাদা করে ডিভাইড করতে হবে, thrice i কে 2 দিয়ে আলাদা করে ডিভাইড করতে হবে। সুতরাং আমাদের অ্যান্সার আসবে হচ্ছে হাফ প্লাস 3/2 i। ইজি না? অনেক অনেক ইজি না? অনেক ইজি, অনেক ইজি ভাই রে। মাত্র 2টা পেজ গেছে, কত লম্বা লম্বা বক্তব্য দিয়ে। আসো, অনেক পড়া বাকি। এখন তোমাকে একটা দিব, এটা তুমি হোমওয়ার্ক করতে পারবা কিনা তো জানি না। আচ্ছা বাদ দাও, অতটুকু ভরসা কোন স্টুডেন্টের উপরেই। এটা হচ্ছে কি 3 প্লাস twice i ডিভাইডেড বাই 2 প্লাস thrice i প্লাস 1 প্লাস 5i
ডিভাইডেড বাই 1 মাইনাস টুয়াইস আই। সোজা সপ্তাহের ভাষায় বলতেছি, হোমওয়ার্ক করে রাখবা, ঠিক আছে? এগুলো করে রাখবা। যদি প্রি টেস্টের মধ্যে প্রতিদিন না করো, আমি তোমাকে লিখতে দিলাম, তুমি কখনো কি করতে পারবা না, কোপ আপ করতে পারবা, ঠিক আছে? পিছে যদি কিছু ছুটে যায়, মনে করবা যেটা ছুটেই গেছে, ওটা তুমি ক্যাচ করতে পারবা না, কারণ আমি সামনে এত তাড়াতাড়ি দৌড়াবো। তো দেখো, তোমার এখানে এটা দেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে করবাটা কি? তুমি এটার কনজুগেট নিচে উপরে মাল্টিপ্লাই করবা, তুমি এটার কনজুগেট নিচে উপরে মাল্টিপ্লাই করবা, এরপরে যা আসবে তা আসছে, এরপরে যা মনে হয় যে এটা করা উচিত ওটা করবা, এরপরে তুমি দিন শেষে তোমার ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাবে। তাও আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে? 3 প্লাস টুয়াইস আই, 2 প্লাস থ্রাইস আই, ডিনোমিনেটর হচ্ছে 2 প্লাস থ্রাইস আই, তাই বলে এটার কনজুগেট লিখবো, তাহলে 2 মাইনাস থ্রাইস আই, 2 মাইনাস থ্রাইস আই, ঠিক আছে? আসো, এখানে নিউমারেটর হচ্ছে 1 প্লাস 5i, ডিনোমিনেটর হচ্ছে 1 মাইনাস টুয়াইস আই, ডিনোমিনেটরের কনজুগেট লিখবো 1 প্লাস টুয়াইস আই, ডিনোমিনেটরের কনজুগেট লিখবো 1 প্লাস টুয়াইস আই। এবার দেখো নিচে কি আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস থ্রাইস আই স্কোয়ার, বুঝে গেছে? এবার আসো, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বুঝে গেছে? এবার তুমি 3 এর সাথে 2 কে গুণ করো 6, 3 এর সাথে মাইনাস 3 কে গুণ করো মাইনাস 9i, টুয়াইস আই এর সাথে 2 কে গুণ করো প্লাস 4i, টুয়াইস আই এর সাথে মাইনাস থ্রাইস আই কে গুণ করো, তো কি হবে মাইনাস 6i স্কোয়ার, বুঝে গেছে? 1 এর সাথে 1 কে গুণ করো 1, 1 এর সাথে প্লাস টুয়াইস আই কে গুণ করো প্লাস টুয়াইস আই, 5i এর সাথে 1 কে গুণ করো প্লাস 5i, 5i এর সাথে টুয়াইস আই কে গুণ করো 10i স্কোয়ার, বুঝে গেছে? ওকে, এখানের মধ্যে আসবে 4, এখানে আসবে মাইনাস, এরপরে দেখো 3i স্কোয়ার, ঠিক আছে? তাহলে 3 স্কোয়ার করলে কি হয় 9, আবার i স্কোয়ার, i স্কোয়ারের জন্য আলাদা করে একটা মাইনাস আসবে, ঠিক আছে? তার মানে ভেতরে কি আছে মাইনাস 9, বুঝছো? অর্থাৎ তোমার এখানে 9i স্কোয়ার আসতেছে। আমরা জানি i স্কোয়ার মানে কি মাইনাস 1, তাই বলে আমরা i স্কোয়ারের পরিবর্তে বসাবো মাইনাস 1, তার মানে দিন শেষে এখানে কি আসতেছে প্লাস আসতেছে, বুঝে গেছে বিষয়টা? উপরে কি আসতেছে দেখো, এখানে i স্কোয়ার আছে না, i স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো মাইনাস 1, তাহলে তোমার এখানে থাকলো 6, এখানে থাকলো প্লাস 6, আর এখানে কি থাকতেছে তোমার কাছে 5 মাইনাস 5i, বুঝে গেছে বিষয়টা? তাহলে তোমার প্লাস 6 মিলে কি হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে, তো ওটা পরের লাইনের জন্য আমরা লিখে দিলাম। তাহলে এখানে 1 থাকলো, এখানে তোমার কি হবে 4i স্কোয়ার, i স্কোয়ারের পরিবর্তে মাইনাস 1 বসাবা, i স্কোয়ারের পরিবর্তে মাইনাস 1 বসালে এখানে প্লাস হয়ে যাবে, তো তোমার এখানে 1 থাকলো, এখানে 7i থাকলো, 10i স্কোয়ার, i স্কোয়ারের পরিবর্তে মাইনাস বসাও, অর্থাৎ মাইনাস 1 বসাও, তাহলে সামনে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বুঝে গেছে বিষয়টা? আশা করি এতটুকু বুঝছো, এতটুকু বুঝে থাকলে কোনো ব্যাপার না সামনে যাওয়া। তাহলে তোমার নিচে কি আসতেছে 13, এর নিচে কি আসতেছে 5, উপরে কি আসতেছে 12 মাইনাস 5i, উপরে কি আসতেছে মাইনাস 9 প্লাস 7i, বুঝে গেছে? মাইনাস 9 প্লাস 7i, ওকে। এখন এলসিএম নাও, এলসিএম নিলে কি হবে 13 ইন্টু 5, 13 ইন্টু 5 করলে আমাদের কত আসে, 13 ইন্টু 5 করলে, আচ্ছা এটা করার দরকার না, এটা করলে না বিপদে পড়বে, বুঝছো? আচ্ছা 13 ইন্টু 5 করলে কত আসে 65, পরে দাও, সমস্যা নেই। তুমি তো পরীক্ষা থাকলে এটাই করতে, ঠিক না? তুমি যেহেতু এটা করতে, তাই বলে আমি এটাতেই আছি, আমি অন্য কিছু করতে গেছি, আচ্ছা সমস্যা নাই। তাহলে তুমি এখন এটার সাথে কাকে গুণ করবা 5 কে গুণ করবা, ঠিক না? তাহলে 5 কে যদি গুণ করো তাহলে 12 ইন্টু 5 কত হয় 60, 5 ইন্টু 5 কত হয় 25, এরপর আসো তুমি এটার সাথে কাকে গুণ করবা 13, তাহলে 9 ইন্টু 13 করো কত হয় 9 into 13, 170. 170, তাহলে মাইনাস 117, এরপর 13 ইন্টু 7 91, বুঝে গেছে? এখন দেখো এখন কি করবো 65 মাইনাস 25 বাই প্লাস 91 হয়, তাহলে 91 থেকে মাইনাস 91 থেকে 25 বাদ দাও কত হয় 66 প্লাস, এরপরে 60 থেকে 117 বাদ দাও
-57। এবার দেখো তুমি কি এতটুকুতে অ্যান্সার রেখে দিতে পারবা? কারণ প্রশ্ন আসবে এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ x প্লাস iy, অর্থাৎ আমার কাছে একটা রিয়েল পার্ট দিতে হবে, একটা ইমাজিনারি পার্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রিয়েল পার্টটাও লিখবো, ইমাজিনারি পার্টটাও লিখবো। তাহলে -57/65 প্লাস 66/65, বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা? Yes, অনেক ইজি এটা। তাহলে আমরা এখন আরেকটা ম্যাথে চলে যাব। এটা হচ্ছে আমাদের একটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই মাল্টিপ্লিকেশনটা করতেছি কারণ এই মাল্টিপ্লিকেশনটা শিখতে হবে। কারণ এই মাল্টিপ্লিকেশনে 3টা কমপ্লেক্স নাম্বার আছে, তো এই কারণে হয়তো তোমার ভয় লাগতে পারে। এটা ভয় পাওয়ার কিছু না, এটা কমন একটা জিনিস, মানে কমন সেন্স খাটালে হয়ে যাবে। এই দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করবা, একটা পাবা, এটা আর এটার মধ্যে মাল্টিপ্লিকেশন করে দিবা, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করে দিই। 2 এর সাথে 5 কে গুণ করলে কত আসে? 10। 2 এর সাথে thrice কে গুণ করলে কত আসে? 6i। i এর সাথে 5 কে গুণ করলে কত আসে? 5i। i এর সাথে thrice কে গুণ করলে কত আসে? 3i স্কয়ার। 8 প্লাস 5i। আসো, তোমার এখানের মধ্যে 10 আছে, এখানের মধ্যে থাকবে হচ্ছে কি 11i, এখানের মধ্যে কি থাকবে? -3 কি থাকবে? আর এখানে থাকবে হচ্ছে 8 প্লাস 5i। 10 মাইনাস 3 করো, কত হয়? 7। তাহলে 7 প্লাস 11i ইন্টু 8 প্লাস 5i। তাহলে মাল্টিপ্লিকেশন করো, 7 ইন্টু 8 কত? 56। 7 ইন্টু 5 কত? 35। 11 ইন্টু 8 কত? 88। 11 ইন্টু 5 কত? 55। আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো? তাহলে 35 প্লাস 88 করলে কত আসে দেখো? 123। তাহলে 123i, আর এখানে কি -55। তাহলে আমার এখানের মধ্যে 56 মাইনাস 55 করলে থাকে শুধু 1, আর এখানে কি থেকে যাচ্ছে? প্লাস 123i। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা পড়বো। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল কিউব। তো এখানে তোমার কাছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা খুব সহজ একটা ম্যাথ। কেন জানো? কারণ তোমার এখানের মধ্যে ডাইরেক্টলি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i সমান সমান i। এটা কি একটা ফর্মুলা? এটা কি একটা ফর্মুলা? বুঝে গেছে বিষয়টা? তাহলে ফর্মুলা আকারে মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা কি? 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i ইজ ইকুয়ালস টু কি? i। বুঝে গেছে? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি তুমি এখানে বসাও তাহলে কি হবে বলো? তো ভেতরেরটার পরিবর্তে আমরা লিখতে পারবো i। i কিউব সমান সমান কি? মাইনাস i। তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আসছে কোত্থেকে, বা ফর্মুলাটা একটু বুঝান না আমাকে। তো চলো ফর্মুলাটা আমরা একটু বুঝি। সেটা ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i। এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারকে আরেকটা কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিভাইড করতেছি। ডিভিশনটা কিভাবে করে? ডিনোমিনেটরে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে। এরপরে নিচে কোন ফর্মুলা বসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে 1 প্লাস i হোল স্কয়ার। ঠিক আছে, বুঝা গেছে? এই যে 1 প্লাস i হোল স্কয়ার আছে, এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টুয়াইস i ইজ ইকুয়ালস টু 1 প্লাস i হোল স্কয়ার, মাইনাস টুয়াইস i ইজ ইকুয়ালস টু 1 মাইনাস i হোল স্কয়ার। এটা কি ফর্মুলা? এটা কি ফর্মুলা?
বুঝে গেছে? এটা কি ফর্মুলা, এই ধরনটা কি ফর্মুলা। তো তুমি বলো এখানে কি টুয়াইস আই আছে নাকি মাইনাস টুয়াইস আই আছে? এই ম্যাথে টুয়াইস আই আছে যে মিয়া, 1 প্লাস আই হোল স্কয়ার, তার মানে কি টুয়াইস আই। তোমার এখানে 1 প্লাস আই হোল স্কয়ার আছে না, তুমি এটার পরিবর্তে কি টুয়াইস আই লিখতে পারো না? টুয়াইস আই। তোমার এখানে কি আছে 1 স্কয়ার, তার মানে 1। এখানে কি আছে আই স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস 1 মানে কি প্লাস 1। তাহলে তোমার এখানে টুয়াইস আই ডিভাইডেড বাই 2 থাকতেছে, তো টুয়াইস আই ডিভাইডেড বাই 2 যদি তুমি করো তাহলে তুমি কি পাবা, শুধুমাত্র আই। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে প্রশ্নটা যদি আমার 2 মার্কসের জন্য চলে আসে বা 3 মার্কস বা 4 মার্কসের জন্য চলে আসে, তাহলে আমি কি এরকম 2 লাইনে করে দিব? উত্তর হচ্ছে যে না। প্রশ্নটা যদি আমার 2 মার্কস বা 3 মার্কস অর্থাৎ সিকিউতে যদি চলে আসে, তাহলে আমরা যদি এখানের মধ্যে এই কাজগুলো দেখাই তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখো ব্র্যাকেটের প্যাডের ভিতর এটা আছে, অর্থাৎ এটা আছে, অর্থাৎ ব্র্যাকেটের প্যাডের ভিতর এই প্রতিটা ঘটনা ঘটতেছে। তাহলে আমরা এই প্রতিটাকে এখানে কপি করে বসাই দিতে পারি আর প্রতিটাকে ব্র্যাকেটে প্যাডের ভেতরে দেখাতে পারি। বুঝে গেছে? ক্লিয়ার? তো অবশেষে কি আসতেছে এখানে মাইনাস আই। ঠিক আছে? নোট করার সময় সবকিছু নোট করবা, এই ফর্মুলাগুলো নোট করবা। আসো আরো একটা, এই টাইপ থেকে আমরা আরো একটা করব। এটা কি এটা দেখি তো, দেখতে কিরকম লাগতেছে। আরেকটাটা হচ্ছে 1 মাইনাস আই ইনভার্স 1, সরি I minus I inverse 1, I plus twice I inverse 1। এখন একটা ফর্মুলা শিখে নাও, একটা ফর্মুলা শিখে নাও, সেটা হচ্ছে I inverse 1 সমান সমান মাইনাস আই। এটা কি ফর্মুলা? I inverse 1 সমান সমান মাইনাস আই। প্রশ্ন নিতে পারে যে এই ফর্মুলা তো আকাশ থেকে আসে নাই। I inverse 1 এটা কিভাবে লেখা যায়? 1 বাই I লেখা যায় না? I এর পরিবর্তে কি লিখতে পারবো? I টু দি পাওয়ার 4, সরি 1 এর পরিবর্তে কি লিখতে পারবো? I টু দি পাওয়ার 4। নিচে আছে কি I, তাহলে I আর I টু দি পাওয়ার 4 এর মাঝে কাটাকাটি করলে বাকি থাকে I কিউব। I কিউব যা কথা মাইনাস I তা কথা। তাহলে এভাবেই কি আমাদের ফর্মুলা এটা আসছে। এখন এটা আলাদা করে মুখস্থ রাখার মতো কিছু না, কিন্তু এটা কিন্তু মাথায় এমনে এমনে খেলবে এই জিনিসটা। I ইনভার্স 1 যে মাইনাস I, এটা কিন্তু মাথায় আপনি আপনি আসিবে। ক্লিয়ার? বুঝা গেছে? ভেরি গুড। ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারি এখানে? আমরা এখানে I ইনভার্স 1 এর পরিবর্তে মাইনাস I লিখতে পারি। তাহলে I মাইনাস I ইনভার্স 1, I ইনভার্স 1 এর পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস I প্লাস 2 ইন্টু I ইনভার্স 1, I ইনভার্স 1 এর পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস I। আর যদি এমনটা করি তাহলে উপরে কি আসতেছে? টুয়াইস I। আর নিচে কি আসতেছে? 1 মাইনাস টুয়াইস I। তাহলে দিন শেষে নিচে কি আসলো? মাইনাস I। এটাই তো আসলো দিন শেষে নিচে। মাইনাস I বলতে I কিউব, তাহলে উপরে I আছে, মাইনাস I আছে নিচে। মাইনাস I বলতে কি I কিউব। এবার I আর I কিউবের মধ্যে কাটাকাটি করো, কি বাকি থাকে? নিচে I স্কয়ার বাকি থাকে। তাহলে 2 ডিভাইডেড বাই I স্কয়ার। I স্কয়ার মানে কি মাইনাস, তাহলে মাইনাস 2। বুঝা গেছে? I স্কয়ার মানে মাইনাস 1, এন্ড ডিনোমিনেটর যদি মাইনাস 1 হয় তাইলে आंसर কি আসবে? মাইনাস 2 আসবে। বুঝা গেছে? এটা খুব কঠিন ছিল? খুব কঠিন ছিল না। এখন আমরা যেটা করব সেটাকে আমরা বলি হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট। নতুন টপিক, মডুলাস এবং আর্গুমেন্ট। এটার জন্য আমাদের কাছে বুঝতে হবে
আর্গান্ড ডায়াগ্রাম। কি বুঝতে হবে? আর্গান্ড ডায়াগ্রাম। আর্গান্ড ডায়াগ্রাম বোঝার জন্য আমার কাছে বুঝতে হবে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমার কাছে যদি এটা ওয়াই অ্যাক্সিস থাকে আর এটা যদি আমার কাছে এক্স অ্যাক্সিস থাকে, তাহলে কোন একটা পয়েন্ট যদি আমার 3,4 হয়, তাহলে সে পয়েন্ট দিয়ে যে কমপ্লেক্স নাম্বারটা আমি এক্সপ্রেস করব সেটা হবে 3 + 4i। অর্থাৎ আমি কোন একটা পয়েন্ট দিয়ে যখন একটা কমপ্লেক্স নাম্বারকে এক্সপ্রেস করব, তখন সেই পয়েন্টের অ্যাক্সিস হবে সেই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, সেই পয়েন্টের অর্ডিনেট হবে সেই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট। এখন আমি একটু প্র্যাকটিস করি। আমার এখানে মধ্যে আরেকটা নাম্বার ধরা হোক 2,3, তাহলে কমপ্লেক্স নাম্বারটা হবে 2 + thrice i। আরো একটা পয়েন্ট ধরা হোক, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বার, এই পয়েন্টটা হচ্ছে ধরো তোমার -2, -1, তাহলে এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করবে সেটা হবে -2 - i। দেখেছেন সেটা -2 - i। এরপরে দেখো, এখানে যদি আমার একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা যদি তোমার 2, -4 হয়, তাহলে এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করবে সেই কমপ্লেক্স নাম্বারটা হবে 2 - 4i। বুঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে x, y। পয়েন্টটা কি? তাহলে এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করবে সেটা হবে x + iy। এবার এই যে x, y, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একটা পয়েন্ট আছে যেটার কাছে পৌঁছাতে হলে আমার কাছে x অ্যাক্সিস বরাবর x পরিমাণ যেতে হবে আর y অ্যাক্সিস বরাবর y পরিমাণ যেতে হবে। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এটাই হচ্ছে x, y এর অর্থ। তাহলে এই যে x আছে এটাকে আমরা বলি রিয়েল পোর্শন। এই রিয়েল পোর্শনটা আমি x অ্যাক্সিস বরাবর পাচ্ছি, তাই বলে আর্গান ডায়াগ্রামের মধ্যে x অ্যাক্সিস কে বলা হয় রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে? আর এই y মানটা পাচ্ছি আমি y অ্যাক্সিস বরাবর, তাই বলে আর্গান ডায়াগ্রামের মধ্যে y অ্যাক্সিস কে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। বুঝা গেছে? এবার দেখো, তোমার এখানে এটা হচ্ছে অরিজিন। এটা যে অরিজিন, এটা আলাদা করে বোঝানোর কিছু নাই। এটা কি অরিজিন? এটা কি অরিজিন। তো অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারকে যে পয়েন্ট রিপ্রেজেন্ট করতেছে তার দূরত্বকে বলা হয় সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস। কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস দিয়ে আমরা কি বুঝবো? কমপ্লেক্স নাম্বারটাকে যে পয়েন্টটা ইন্ডিকেট করতেছে সেটা অরিজিন থেকে যে দূরত্বে আছে সেটাই হবে সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস। বুঝা গেছে? এবার এখানে তোমাকে মডুলাস বের করতে দিলে তুমি একটা জিনিস লিখবা, সেটা হচ্ছে পাইথাগোরাসের থিওরেম। এটা বেস, এটা হাইট, এটা হাইপোটেনাস। তুমি কি লিখতে পারো এখান থেকে? r² = x² + y²। তাহলে তোমার কিসের মান প্রয়োজন? r এর মান প্রয়োজন। r টাই হচ্ছে কি মডুলাস। তাহলে মডুলাস কি আসবে? √x² + y²। ঠিক আছে? x কি জিনিস? রিয়েল পার্ট। y কি জিনিস? ইমাজিনারি পার্ট। বুঝা গেছে? কোন একটা কমপ্লেক্স নাম্বার x + i হলে তার মডুলাস হবে √x² + i²। বুঝা গেছে?
এবার আসো আর্গুমেন্ট বুঝি, বুঝবে এবার আর্গুমেন্ট। আমরা কিন্তু মডুলাস বুঝে ফেলছি, কাকে বুঝা বাকি? আর্গুমেন্টকে বুঝা বাকি, ঠিক আছে? তাহলে আমরা একটা আর্গুমেন্টকে বুঝতে শিখি। আর্গুমেন্ট এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো রিয়েল অ্যাক্সিস। একটা কমপ্লেক্স নাম্বার আছে, তাকে এ পয়েন্টটা ডিনোট করে। কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। যেহেতু এ পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই বলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। ক্লিয়ার? এখন এখানে মডুলাস বোঝানো হবে এই দূরত্বটাকে, ঠিক না? আর্গুমেন্ট কাকে বোঝানো হবে? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, না পজিটিভ এক্স অ্যাক্সিস আর মডুলাস যে অ্যাঙ্গেলটা তৈরি করবে ওটাকেই বলা হবে আর্গুমেন্ট। পজিটিভ এক্স অ্যাক্সিস আর মডুলাস যে অ্যাঙ্গেলটা তৈরি করবে ওটাকে বলা হবে আর্গুমেন্ট। বুঝা গেছে? আর এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে থিটা সমান সমান যে আর্গুমেন্ট, এটা আমরা নিচে লিখে রাখলাম, আপাতত আর্গুমেন্ট জিনিসটাকে কেটে দিলাম। এই যে পয়েন্টটা আছে এক্স কমা ওয়াই, এটার অর্থটা কি? যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে পৌঁছানোর জন্য এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ যেতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ যেতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ যেতে হবে। ক্লিয়ার? এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ যেতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ যেতে হবে। ক্লিয়ার? এবার তোমাকে আমি বলতেছি এই অ্যাঙ্গেলটা কি, তুমি একটু আক্কেল বুদ্ধি খাটাও, একটু আক্কেল বুদ্ধি খাটাও। তুমি চাইলে এটা লিখতে পারো না যে tan theta is equals to টেরা লম্বা ভুজ, ঠিক না? tan theta is equals to perpendicular by base, এটাকে বাংলায় বলি লম্ব ভাই ভূমি, তাই বলে বলা হয় টেরা লম্বা ভূত। টেরা ট দিয়ে হচ্ছে tan, লম্বা দিয়ে হচ্ছে কি লম্ব, ভূত দিয়ে হচ্ছে ভূমি। বাংলা ভার্সনের শর্টকাট যখন ইংলিশ ভার্সনকে বলি তখন ইংলিশ ভার্সন বলে যে এই শর্টকাট গুলোর থেকে তো ভালো লং কাটই করে ফেলো, ঠিক না? তাহলে লম্ব কি ওয়াই, ভূমি কি এক্স, পারপেন্ডিকুলার বাই বেস। তোমাকে যদি এখন থিটা বের করতে দিই, থিটা কিভাবে বের করবা? tan ইনভার্স y বাই এক্স। বুঝা গেছে? তাহলে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি? tan ইনভার্স y বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আর্গুমেন্ট কি? tan ইনভার্স y বাই এক্স। তাহলে আর্গুমেন্ট প্রতি কোয়াড্রেন্টের জন্য ভিন্ন ভিন্ন হবে। তো প্রতি কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বুঝবো পরে, আগে জানবো। বুঝার দায়িত্ব তোমার নিজের, যে কোনটা কিভাবে আসছে, ঠিক আছে? এই পয়েন্ট একটা কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করতেছে, যে কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে এটা, তাহলে তার আর্গুমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আর আর্গুমেন্ট কি আসবে? আর্গুমেন্ট আসবে tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে? এবার আসো, এবার ধরো এখানে একটা পয়েন্ট আছে x, y, মডুলাস বোঝানো হবে এটাকে, আর্গুমেন্ট বোঝানো হবে এই অ্যাঙ্গেলটাকে, আর্গুমেন্ট বোঝানো হবে এই অ্যাঙ্গেলটাকে। আর্গুমেন্ট মেজার করা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অথবা পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে। তাহলে এখানে আর্গুমেন্ট কত আসবে? আর্গুমেন্ট আসবে
এই অ্যাঙ্গেলটা কি বললাম আমি? থিটা। এটাকে কি বলতেছি আমি? থিটা। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তাই বলে এটাকে থিটা 1 বললাম, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট তাই বলে এটাকে থিটা 2 বললাম। থিটা 2 তুমি কিভাবে পাবা? এই থিটা 2 তুমি পাবা পাই থেকে এই আলফাকে বাদ দিয়ে। পাই কি? এই পুরাটা না? তাহলে থিটা 2 কিভাবে পাবা? থিটা 2 পাবা তুমি পাই থেকে আলফাকে বাদ দিয়ে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তুমি আলফাকে কিভাবে পাবা? আক্কেল বুদ্ধি খাটায় দেখো। এটা হচ্ছে তোমার এই এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, তাহলে আলফা কিভাবে আসবে? tan ইনভার্স ওয়াই বাই এক্স। বলো বুঝছো কিনা? বুঝছো? এবার আসো, এবার মাথা ওলাবে এখানে, মাথা এখানে ওলাবে। এটা কি? এক্স কমা ওয়াই, এটা একটা পয়েন্ট। এটা কাকে ডিনোট করে? এটা ডিনোট করে একটা কমপ্লেক্স নাম্বারকে। যে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করে সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে এটা। এখন আর্গুমেন্ট কোনটা হবে? তুমি আবেগের ঠেলায় বলবা স্যার এখানের মধ্যে আর্গুমেন্ট হবে এটা, ঠিক না? তা আর্গুমেন্ট এটা হবে না, আর্গুমেন্ট হবে এটা। ঠিক আছে? এবার এটা আর্গুমেন্ট কেমনে মাথায় রাখবা, আর্গুমেন্ট কখনো 180 থেকে বড় হইতে পারবে না। আর্গুমেন্ট 180 থেকে বড় হইতে পারবে না। এখন তুমি যদি এদিক থেকে ঘুরে আসো তাহলে আর্গুমেন্টটা কি হয়ে গেল? 180 থেকে বড় হয়ে গেল। তাহলে আর্গুমেন্ট আমার দেয়ার একটাই উপায় আছে, যেটা হচ্ছে নিচে, যেটা হচ্ছে কি বুঝা গেছে? তাহলে এটার মান কত আসবে? থিটা 3 আমি কিভাবে পাবো? থিটা 3 আমি কিভাবে পাবো? যেহেতু আমি নিচ থেকে অ্যাঙ্গেলটা ধরতেছি তাই বলে অ্যাঙ্গেলটা নেগেটিভ ধরতে হবে। তাহলে এটাকে বলি হচ্ছে আমরা পজিটিভ 180 ডিগ্রি, এটাকে বলি আমরা নেগেটিভ 180 ডিগ্রি। বুঝার চেষ্টা করো, এটা হচ্ছে পজিটিভ 180 ডিগ্রি আর এটা কি নেগেটিভ 180 ডিগ্রি। বুঝা গেছে বিষয়টা? আসো, তাহলে থিটা 3 কিভাবে পাবো? এই পাই থেকে এতটুকুকে বাদ দিয়ে। ঠিক আছে? তাহলে এতটুকুর নাম আমরা কি দিতে পারি? ধরো আলফা দিলাম এখানে। তাহলে থিটা 3 কি হবে? নেগেটিভ পাই প্লাস আলফা। কেন? 180 এর উপরে হইতে পারবে না, নেগেটিভ 180 এর উপরে হইতে পারবে না, পজিটিভ 180 এর উপরে হতে পারবে না। তো তুমি যদি এখানে একটা কাজ করো, তুমি যদি এটা মাইনাস আলফা দাও তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস 180, এরপর এটার সাথে আবার ধরো মাইনাস 30 যোগ হলো, তাহলে কি মাইনাস 210। তাহলে 180 এর উপরে হইতে পারবে না, পজিটিভ 180 এর উপরে হইতে পারবে না, নেগেটিভ 180 এর উপরে হইতে পারবে না। সুতরাং তোমার এখানে কি দিতে হবে? প্লাস। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? ছ তাহলে অ্যাঙ্গেলটা কি আসবে? বলে আলফা কি হবে? বোঝার চেষ্টা করো। এক্স কমা ওয়াই, এক্স কি? রিয়েল অ্যাক্সিস বরাবর যতটুকু যেতে হচ্ছে। ওয়াই কি? ওয়াই অ্যাক্সিস বরাবর যতটুকু যেতে হচ্ছে। ভূমি লম্ব, টেন আলফা সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে আলফা সমান সমান কি হবে? টেন ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার বিষয়টা? এরপরে আসো ফোর্থ কোয়াড্রেন্ট। এটা একটা পয়েন্ট, এটা ডিনোট করে একটা কমপ্লেক্স নাম্বারকে। কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আমাদের, কমপ্লেক্স নাম্বারটা কি এটা পরের কথা। কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হচ্ছে এটা। আর্গুমেন্ট কি হবে? এটা, এটা। এটা কেন হবে না আশা করি বুঝছো, কারণ এটা 180 থেকে বড়। এই থিটা 4, থিটা 4 কিভাবে পাবা? এই অ্যাঙ্গেলটা বের করলে পেয়ে যাবা। অ্যাঙ্গেলটা কি হবে? tan ইনভার্স y বাই x। আশা করি বুঝে গেছে। কিন্তু একটা বিষয় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কি সেম হইতে পারবে? পারবে না, পারবে না। আর্গুমেন্টে কি বুঝি? কমপ্লেক্স নাম্বারটাকে যে পয়েন্টটা ইন্ডিকেট করতেছে সেই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে।
এবার যদি ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট সেম হয়ে যায়, তাহলে তুমি কি কোন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট এরকম আসলে তুমি কি বুঝবা যে ওটা ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্টে? বুঝবা না। তা একটা জিনিস তোমাকে আমি বলছিলাম, এদিক বরাবর যখন আমরা পাইকে গুনি তখন এটাকে বলে আমরা মাইনাস পাই, অর্থাৎ আমরা যখন ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল মেজার করি তখন ওটাকে বলি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই থিটা ফোরটা কি হবে? নেগেটিভ। একটা জিনিস খেয়াল করো, আমি সব সময় tan ইনভার্স মডুলাস y বাই x দিছি, tan ইনভার্স মডুলাস y বাই x, tan ইনভার্স মডুলাস y বাই x, tan ইনভার্স মডুলাস y বাই x। এটা আমি এমনি এমনি দিই নাই, কারণ আছে বলে দিছি। ঠিক আছে, কারণ আছে বলেই দিছি, এই জিনিসটা মাথায় রাখবা। বুঝা গেছে? তাহলে আমরা পরের পেজে একটু কোয়াড্রেন্ট ওয়াইজ তোমার আর্গুমেন্টটা প্র্যাকটিস করব। ঠিক আছে, আসো আমরা পড়তেছি আর্গুমেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হবে থিটা সমান সমান অ্যালফা। ঠিক আছে, অ্যালফা মানে কি tan ইনভার্স y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য তোমার আর্গুমেন্ট কি হবে? থিটা, থিটা 2 সমান সমান পাই মাইনাস অ্যালফা, অর্থাৎ পাই মাইনাস tan ইনভার্স y বাই x। থার্ড কোয়াড্রেন্টের জন্য তোমার আর্গুমেন্ট আসবে মাইনাস পাই প্লাস অ্যালফা, অর্থাৎ মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তোমার আর্গুমেন্ট আসবে থিটা 4, যেটা হচ্ছে মাইনাস আলফা, অর্থাৎ মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এখন আমরা মডুলাস আর আর্গুমেন্ট ডিটারমাইন করা শিখব। তোমাকে ধরো একটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে 1 প্লাস i ওভার 3, বলছে মডুলাস বের করো আর আর্গুমেন্ট বের করো। আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বুঝাই হচ্ছে রিয়েল পোর্শনকে, যেটা এখানে হচ্ছে 1, আর ওয়াই বুঝাই হচ্ছে ইমাজিনারি পোর্শনকে, না, z is equals to x plus iy। y বুঝাই হচ্ছে ইমাজিনারি পোর্শনে i এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো i এর কোএফিসিয়েন্ট কে রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে তোমার এখানে আসতেছে রুট ওভার 1 প্লাস 3, অর্থাৎ রুট ওভার 4, অর্থাৎ 2। এটা কি আসছে? আসছে। ঠিক আছে, তাহলে মডুলাস বের করা হয়েছে, আর্গুমেন্ট বের করছি? আর্গুমেন্ট বের করি নাই। আমাকে বলো, এই যে নাম্বারটা আছে, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এটাকে যে পয়েন্টটা ইন্ডিকেট করবে অথবা যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে ওই পয়েন্টটা কত হবে? এটা যদি তুমি এখন বলো, এটা কি গ্রহণযোগ্য জিনিস? তুমি যদি এখন এই কথা বলো, এত সুন্দর করে জিনিসটা পড়াইছি, তোমাকে প্র্যাকটিস হতে করাইছি, কিরে কই গেল? বুঝতে পা, এর যেমন ধরো এখানে 3,4 যে কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করবে সেটা হবে 3 প্লাস 4i, 2,3 যে কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করবে সেটা হবে 2 প্লাস 3i। তাহলে তোমাকে যদি 3 প্লাস 4i দেয়া থাকে, তুমি বুঝবা না যে কোন পয়েন্টটা কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করতেছে? তোমাকে যদি কমপ্লেক্স নাম্বার দেয়া থাকে, তুমি বুঝবা না কোন নাম্বার, কোন পয়েন্টটা কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করতেছে? তো বুঝলে বলতে পারতেছ না কেন? তো বলো, কোন পয়েন্টটা কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করবে? এখানে 1 হবে, এখানে 2 কমা, আগে কমপ্লেক্স নাম্বার দেখো মিয়া। একটা পয়েন্ট আছে ধরো 2,3,
তাহলে এটা যে কমপ্লেক্স নাম্বারটাকে ইন্ডিকেট করবে ওটা হবে 2 প্লাস 3i। আমি যদি তোমারে বলি যে 2 প্লাস 3i একটা কমপ্লেক্স নাম্বার আছে, এটাকে কোন পয়েন্টে ইন্ডিকেট করবে, কিভাবে লিখবা? রিয়েল পোর্শনকে লিখবে অ্যাবসিসা, ইমাজিনারি পোর্শনে i এর কোএফিসিয়েন্টকে লিখবা অর্ডিনেট। এবার আমার প্রশ্নের উত্তর দাও, এই কমপ্লেক্স নাম্বারকে কোন পয়েন্টে ইন্ডিকেট করবে? Exactly. বলো এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, নাকি থার্ড কোয়াড্রেন্টে, নাকি ফোর্থ কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। কিভাবে বুঝছো? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে তোমার আর্গুমেন্টের মান কি হয়? tan ইনভার্স y বাই x। ঠিক আছে, মাথা রাখবা সবসময় কি ইউজ করবা? মডুলাস। মডুলাস ছাড়া এ ম্যাথ করতে যাবা না। tan ইনভার্স y এর মান কত? √3। x এর মান কত? 1। y কি জিনিস বলো? ইমাজিনারি পোর্শনে i এর কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে √3। x কি জিনিস? রিয়েল পোর্শন, যেটা হচ্ছে 1। তাহলে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 করে দেখো কত আসে? 60 ডিগ্রি। আরে এটা 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 কেমন কথা? যদি সিম্পল সিম্পল জিনিস না পারো, tan ইনভার্স √60 ডিগ্রি, ক্যালকুলেটর ইউজ করতে না পারলে তো কিছু করার নেই। তো 60 ডিগ্রি কিভাবে লেখা যায়? পাই বাই 60 ডিগ্রি কিভাবে লেখা যায়? পাই বাই। বুঝা গেছে? তাহলে আমরা এটার কি বের করে ফেললাম? মডুলাসও বের করে ফেললাম, আবার আর্গুমেন্টও বের করে ফেললাম। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন আমরা কি বের করব? আরেকটার মডুলাস আর আর্গুমেন্ট বের করব। ঠিক আছে, আসো। মাইনাস √3 প্লাস i, এটার মডুলাস বের করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে। আমরা জানি কোন একটা কমপ্লেক্স নাম্বারে মডুলাস হচ্ছে √x² প্লাস y²। এখানে x বোঝায় হচ্ছে রিয়েল পার্টকে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে -√3 কে। তুমি এখানে দিন শেষে বসাবে কি? 3, কারণ -√3 এর উপর স্কয়ার করলে কি থাকে? 3। y² হচ্ছে i এর কোএফিসিয়েন্টকে বোঝায়, i এর কোএফিসিয়েন্ট এখানে 1, তাহলে 1² অর্থাৎ 1, তাহলে √4 অর্থাৎ 2। এরপরে তোমার কাছে দেখতে হবে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটাকে কোন পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে। বলো কোন পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে? মামা, এখন তোমার কাছে চিন্তা করতে হবে যে এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে? -1 -1 সেকেন্ড। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি ইন্ডিকেট করে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট যদি রিপ্রেজেন্ট করে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্টকে θ2 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। চাইলে শুধু θ লিখতে পারো। আমরা জানি এটা কি আসে? পাই মাইনাস আলফা। এখানে আলফা কি জিনিস? tan ইনভার্স মডুলাস। মডুলাস ইউজ করবা, সব সময় ইউজ করবা। এখন বুঝবা মডুলাস কেন ইউজ করা হচ্ছিল। পাই মাইনাস tan ইনভার্স। বলো y কি জিনিস? y হচ্ছে i এর কোএফিসিয়েন্ট অর্থাৎ 1। x কি জিনিস? রিয়েল পার্ট অর্থাৎ -√3। এবার মডুলাস হচ্ছে এমন একটা অপারেটর যে তার পেটের ভেতরে নেগেটিভকে শেষ করে দেয়, অর্থাৎ পরের লাইনে যখন আমরা মডুলাস তুলে ফেলবো তখন এখানে নেগেটিভ কিছু থাকবে না। তো tan ইনভার্স 1/√3 এটা কি? 30 ডিগ্রি। কত? পাই মাইনাস পাই বাই 6। বুঝা গেছে? ক্লিয়ার? 6 5 পাই বাই 6। ক্লিয়ার বিষয়টা? আর্গুমেন্ট আমরা পাইলাম কি পাইলাম না? পারবা সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট বের করতে এখান থেকে? না, আমরা পরে আরেকটাতে যাই।
ঠিক আছে, আরেকটাতে যাই, সেটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার 3i। ঠিক আছে, এটার মডুলাস বের করবো, এটার আর্গুমেন্ট বের করবো। মডুলাস কিভাবে পাই আমরা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, ওয়াই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টে আই এর কোএফিসিয়েন্ট। আমরা যদি এখানে 1 কে x এর জায়গায় বসাই তাহলে আমরা পাবো 1, যদি মাইনাস রুট ওভার 3 কে y এর জায়গায় বসাই তাহলে পাবো হচ্ছে 3। তাহলে আমরা দিন শেষে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে রুট ওভার 4, আর রুট ওভার 4 মানে হচ্ছে 2। এখন আমার কাছে চিন্তা করতে হবে, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বারটা কে কোন পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে? আমরা জানি রিপ্রেজেন্ট করবে 1, মাইনাস রুট ওভার। এখন এটা কোন কোয়াড্রেন্টে? এদিক দিয়ে গেলে মাইনাস, সরি না না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে গেলে হচ্ছে যে কি, আমরা 1 যাব পজিটিভ দিকে আর মাইনাস রুট 3 যাব নিচের দিকে, তার মানে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এই তো ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে মডুলাস কি হয়, সরি আর্গুমেন্ট কি হয়? ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্ট হয় মাইনাস টেন ইনভার্স y বাই এক্স। y কি মাইনাস রুট ওভার 3, x কি 1, মাইনাস টেন ইনভার্স রুট ওভার 3। কেন সরাসরি রুট ওভার 3 আসছে? মাইনাসটা কই গেছে? মডুলাস মাইনাসটাকে খেয়ে ফেলছে। বারবার বলি, মডুলাস হচ্ছে এমন একটা অপারেটর যে তার মাঝখানে নেগেটিভ কে শেষ করে দেয়, নেগেটিভটাকে পজিটিভ করে দেয়। তাহলে মাইনাস টেন ইনভার্স রুট ওভার 3, টেন ইনভার্স রুট ওভার 3 মানে কি 60। 60 কে আমরা কি 60 ডিগ্রি লিখবো নাকি রেডিয়ানে লিখবো? রেডিয়ানে লিখবো, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম? মডুলাস পেয়ে গেলাম, আর্গুমেন্ট পেয়ে গেলাম। এরপর আরেকটা নাম্বার আসো, মাইনাস 4, মাইনাস থ্রাইস i। বলো এই ক্ষেত্রে মডুলাস কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এক্স কি জিনিস? রিয়েল পার্টকে বুঝায় হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 16, ওয়াই স্কোয়ার কি ইমাজিনারি পার্টের মধ্যে, সরি এখানের মধ্যে আমার কমা, কমা কেন দিলাম আমি? কমা দিয়ে তো ভুল করলাম, কমা কেন দিলাম? তো এরকম মানে মাইনাস 4, মাইনাস থ্রাইস, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমার এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্টে আই এর কোএফিসিয়েন্ট অর্থাৎ মাইনাস 3। মাইনাস 3 কে স্কোয়ার করলে আসবে 9, তো 16 প্লাস 9 করলে কত আসে? 25। তাহলে রুট ওভার 25 মানে হচ্ছে শুধুমাত্র 5। এখন যদি আমাকে আর্গুমেন্ট বের করতে হবে, আর্গুমেন্ট কিভাবে পাবো? আমার কাছে দেখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে অথবা এটাকে কোন পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে। এটাকে যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে ওটা হচ্ছে -4, মাইনাস 3। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। এখন থার্ড কোয়াড্রেন্টের মধ্যে তোমার আর্গুমেন্ট কি হয়? -π প্লাস আলফা, অর্থাৎ -π প্লাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, আসো তাহলে তুমি এর পরের লাইনে কি করবা? y এর জায়গায় y এর ভ্যালু বসাবে, x এর জায়গায় x এর ভ্যালু বসাবা। বলো y কি জিনিস? y হচ্ছে i এর কোএফিসিয়েন্ট অর্থাৎ -3, x কি জিনিস? রিয়েল পার্ট অর্থাৎ -4। ঠিক আছে, এখন মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে, কি থাকবে? -π প্লাস tan ইনভার্স 3/4। এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বের করো তাহলে তোমার ডট 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 সামথিং আসবে, বুঝছো বিষয়টা? তো তোমার এটা নোন কোনো অ্যাঙ্গেল আসবে না, পরিচিত কোনো অ্যাঙ্গেল আসবে না, মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি ওরকম আসবে না। যেহেতু আসবে না, তোমার উচিত অ্যান্সারটা এতটুকুতে রেখে দাও, এতটুকুতে রেখে দিলেও কি অ্যান্সার হবে। তুমি কি করবে? এটাকে আগে লিখবা এবং এটাকে পরে লিখবা, জাস্ট সৌন্দর্যের জন্য, আর কিছুর জন্য না। কারণ পজিটিভ চার্জের টার্মটাকে আগে লেখাটাই হচ্ছে আমাদের ট্রিক। এখন আমরা কমপ্লেক্স নাম্বারকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা শিখব। কমপ্লেক্স নাম্বারকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? কমপ্লেক্স নাম্বারকে তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমাদের কমপ্লেক্স নাম্বারকে যে তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায় তা আমরা এখানেই করে ফেলতে পারবো। তো কমপ্লেক্স নাম্বারকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কয়ভাবে? একটা হচ্ছে কি কার্টেসিয়ান ফর্ম। এটা কি কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্মটা কিরকম?
z is equals to x plus iy, মানে এতক্ষণ ধরে আমরা কমপ্লেক্স নাম্বারকে যেভাবে এক্সপ্রেস করে আসতেছিলাম সেটা ছিল কি কার্টেসিয়ান ফর্ম। আর এটা কি পোলার ফর্ম। পোলার ফর্ম কি? পোলার ফর্ম হচ্ছে z is equals to r cos theta plus sin theta, আর হচ্ছে কি মডুলাস, আর থিটা হচ্ছে কি আর্গুমেন্ট। অর্থাৎ তুমি কোন একটা কমপ্লেক্স নাম্বারের যদি মডুলাস জানো আর আর্গুমেন্ট জানো তাহলে তুমি তাকে পোলার ফর্মে লিখতে পারবে। এরপরে অয়লার ফর্ম। অয়লার ফর্ম অয়লার ফর্ম অয়লার ফর্ম হচ্ছে তোমার z is equals to r e to the power I theta, ঠিক আছে। এখানে তোমার আর কি, আর হচ্ছে মডুলাস আর থিটা হচ্ছে কি, এটা হচ্ছে আর্গুমেন্ট। আশা করি বুঝে গেছে। তার মানে তুমি মডুলাস আর আর্গুমেন্ট যদি জেনে যাও, মডুলাস আর আর্গুমেন্ট যদি তুমি বাই চান্স জেনে যাও তাহলে তুমি একটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্ম আর অয়লার ফর্মে লিখতে পারবা। বুঝলি নাই? এক্সপোনেনশিয়াল আর কি, এক্সপোনেনশিয়াল বুঝে এটাকে। তোমার সাইন যেরকম একটা অপারেটর, ট্যান যেরকম একটা অপারেটর, ইও কি একটা অপারেটর। এখন আমি যদি তোমাকে বলি এই চারটা কমপ্লেক্স নাম্বারকে, যে চারটা কমপ্লেক্স নাম্বার আছে এই চারটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্ম আর অয়লার ফর্মে রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি কি করবা? মডুলাস বের করবা, আর্গুমেন্ট বের করবা, যা তুমি আগে বের করে ফেলছো। এরপরে তুমি এই আকারে লিখার চেষ্টা করবা। লিখার চেষ্টা করলে তুমি কি পেয়ে যাবা? পোলার ফর্ম পেয়ে যাবা, অয়লার ফর্ম পেয়ে যাবা। বুঝে গেছে বিষয়টা? তাহলে আমরা এই কাজটা পরের পেজে করি। এই কাজটা পরের পেজে। এটাকে আমি প্রথমটাকে কি কিসে লিখবো? পোলার ফর্মে। তো পোলার ফর্মে লেখার জন্য আমার কি লাগবে? আর লাগবে, থিটা লাগবে। পোলার ফর্মটা দেখতে কিরকম? পোলার ফর্মটা দেখতে হচ্ছে এরকম যে আর z is equals to r cos theta plus sin theta। তাহলে তুমি কি লিখবা? আর এর জায়গায় লিখবো হচ্ছে 2, কারণ মডুলাস কত আসছিল? cos theta, থিটা কত? পাই বাই প্লাস sin theta, sin theta জায়গায় কি লিখবা? পাই বাই 3। এন্ড কি মান বসাই দিবা, ঠিক না? মান বসাবা। কেন মান বসাবা? মান বসালে তো তোমার ঠিক কি x প্লাস i বাই চলে আসছে স্যার। মান বসাও, দেখা ঠিক x প্লাস i বাই চলে আসবে। আসবে। এখন একটা জিনিস তোমাকে আমি বলি, একটা জিনিস আমি ভুল করছি মনে হয় এই পেজে, এটা আমি সব সময় করে আসছি ভুলটা, যতবারই যাকে পড়াইছি আমি এই ভুলটা করছি। দেখো কার্টেসিয়ান ফর্মে যখন আমি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছি এখানে অবশ্যই অবশ্যই একটা i আছে। অয়লার ফর্মে যখন রিপ্রেজেন্ট করতেছি i আছে। পোলার ফর্মে রিপ্রেজেন্ট করলে i আছে? নাই। নাই কেন? কারণ আমরা i দিতে ভুলে গেছি। ঠিক আছে? i হবে কার আগে? sin থিটার আগে। ঠিক আছে? i হবে কার আগে? sin থিটার আগে। বুঝে গেছে? এবার তুমি যদি কাবিলতি করে এখানে এটার মান বের করো, এটার মান বের করো, দিন শেষে তুমি পুরাটাই কিসে ফেরত পেয়ে যাবা? x প্লাস i বাই আকারে ফেরত পেয়ে যাবে। বুঝছো কিনা জানি না, আরো একবার বলি। তুমি ধরো এখানে এটার মান বের করে ফেলছো, এরপর এখানে এটার মান বের করে ফেলছো, এরপরে ধরো তুমি কি করছো? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছো, তাহলে তুমি দিন শেষে ওই x প্লাস i বাই আকারে পেয়ে গেছো। তাহলে ওটা তো আর পোলার ফর্ম হলো না। এরপর আসো অয়লার ফর্ম। অয়লার ফর্ম, অয়লার ফর্ম কিরকম? অয়লার ফর্ম হচ্ছে তোমার প্রথমে লিখতে হবে মডুলাসকে, এরপর লিখতে হবে i কে, এরপর লিখতে হবে i কে, এরপর লিখতে হবে কাকে? আর্গুমেন্ট আর e টু দি পাওয়ার i থিটা। এখন তুমি বাদ বাকি সবগুলোর জন্য করতে পারবা হোমওয়ার্ক দি। তাহলে আমি আরেকটা করে দিচ্ছি, আর বাদ বাকিগুলো তোমার কাছে করতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটার পোলার ফর্মটা লিখে দিই। দ্বিতীয়টার পোলার ফর্ম কি হবে? দ্বিতীয়টার পোলার ফর্ম হবে আর cos থিটা প্লাস sin থিটা। ঠিক আছে? তো আর এর পরিবর্তে লিখবো হচ্ছে 2 cos থিটা, থিটার পরিবর্তে লিখবো কি 5x বাই 6 প্লাস i sin 5x বাই শেষ।
ঠিক আছে, এবার পোলার ফর্ম লিখে ফেললাম। এরপরে কোন ফর্ম বাকি? অয়লার। অয়লার বলার সময় বলবো হবে অয়লার। প্রনাউন্স করতে গেলে মনে হয় যে ইউলার হবে, এটা অয়লার। মডুলাস দিবা, টি দিবা, আই দিবা, আর্গুমেন্ট দিবা। আর্গুমেন্ট কি? 5/6, ঠিক আছে? ওকে, এতটুকু আমি করে নিলাম, ঠিক আছে? এরপর আসো, আমাদের দ্বিতীয়টা গেল। আমি তৃতীয়টা একটু পড়াই, কেন জানো? কারণ এখানের মধ্যে একটু আর্গুমেন্ট একটু ভিন্ন আসছে। আর্গুমেন্ট এরকম আসছে না, যদি তোমাকে পোলার ফর্ম বের করতে বলে তাহলে তুমি কি করবে? খুব সহজ, আর বসাবা। আর কত আসছিল? 5 আসছিল, ঠিক না? 5। এরপর তুমি কি বসাবা? cos, ব্র্যাকেটের ভিতর বসাবা tan ইনভার্স 3/4 minus 5 প্লাস i sin, আবারও কি tan ইনভার্স 3/4 minus 5, এরপরে ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা i থাকবে, হ্যাঁ দিলাম। তাহলে এটাই কি হচ্ছে আমার পোলার ফর্ম। তাহলে আশা করি অয়লার ফর্ম প্রেডিক্ট করতে পারতেছে কেমন হবে। তাহলে অয়লার ফর্মটা আমরা একটু লিখি। আচ্ছা, এখানের মধ্যে একটা ভুল করছি, বলো তো দেখি কি? না, জেড দিই নাই, ঠিক আছে? হয়তো জেড দিবা, না হয় এটাই লিখে দিবা, ঠিক আছে? এরপর আমরা অয়লার ফর্মে আসি। মাঝখানে একটা তোমার হোমওয়ার্ক, আমি 3টা করে দিচ্ছি, একটা তোমার হোমওয়ার্ক। অয়লার ফর্ম, অয়লার ফর্মটা কিরকম? z is equals to r e to the power I theta। theta কি? বুঝে গেছে বিষয়টা? এরপর 3টা ফর্মুলা, 6টা ফর্মুলা দেখাবো। 6টা ফর্মুলার পরে আজকে কতক্ষণ ক্লাস চলছে? এখন 47 মিনিট। মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, টায়ার্ড লাগতেছিল আসলে। আমরা একটা ফর্মুলা যাবো। ফর্মুলা হচ্ছে মডুলাস নিয়ে 3টা ফর্মুলা, আর্গুমেন্ট নিয়ে 3টা ফর্মুলা। ফর্মুলাগুলো একটু দেখা, ফর্মুলাগুলো খুব সহজ সহজ ফর্মুলা। মডুলাস, মডুলাস কি? ধরো তোমাকে দুইটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে, একটা হচ্ছে z1 আর একটা হচ্ছে z2। দুইটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে, বলতেছে যে কি z1 ইনটু z2 বের করো। আমরা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট বের করতে পারি। বের করার পর ধরো বলছে ওদের মডুলাস বের করো, চেষ্টা করো। z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 আরেকটা কমপ্লেক্স নাম্বার, তাদের প্রোডাক্টও কি হবে? আরেকটা কমপ্লেক্স নাম্বার হবে। তো যেহেতু তাদের প্রোডাক্ট কমপ্লেক্স নাম্বার হচ্ছে, তাহলে তাদের প্রোডাক্টেরও কি থাকবে? মডুলাস আর্গুমেন্ট থাকবে। এখন বলা হচ্ছে প্রোডাক্টের মডুলাস বের করতে। তো প্রোডাক্টের মডুলাস তুমি কিভাবে বের করবা? প্রথমটার মডুলাস ইনটু দ্বিতীয়টার মডুলাস, বুঝে গেছে? এরপরে তোমার প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা, প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা, এটা মডুলাস যদি বের করতে পারো, কিভাবে বের করবা? প্রথমটার মডুলাস ডিভাইডেড বাই দ্বিতীয়টার মডুলাস। বুঝে গেছে বিষয়টা? তোমাকে যদি কখনো দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুলাস বের করতে বলে, তাহলে তোমার কাছে কষ্ট করে প্রোডাক্টটা বের করার কোনো দরকার নাই। প্রথমটার মডুলাসের সাথে দ্বিতীয়টার মডুলাস গুণ করলেই প্রোডাক্টের মডুলাস পেয়ে যাবা। তোমাকে দুইটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে, বলতেছে তাদের ডিভিশনের পরে যে কমপ্লেক্স নাম্বার পাওয়া যায় সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করো। তাহলে তোমার কষ্ট করে ডিভিশনটা করার দরকার নাই। তুমি প্রথমটার মডুলাস বের করে দ্বিতীয়টার মডুলাস দিয়ে তাকে ভাগ করে দিবা, আর তুমি ডিভিশনের মডুলাস পেয়ে যাবে। আর্গুমেন্ট, তোমার দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট যেহেতু আরেকটা কমপ্লেক্স নাম্বার, তারও কি আছে? একটা আর্গুমেন্ট আছে।
তাহলে প্রোডাক্ট বের করে আর্গুমেন্ট বের করার কোনো দরকার নাই। তুমি কি করবা, প্রথমটার আর্গুমেন্টের সাথে দ্বিতীয়টার আর্গুমেন্ট যোগ করে দিবা। তোমাকে দুইটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে, বলা হচ্ছে তাদেরকে ডিভাইড করো, ডিভাইড করার পরে যে কমপ্লেক্স নাম্বারটা পাবা তার আর্গুমেন্ট বের করো। কষ্ট করে ডিভিশনটা করার কোনো দরকার নাই। প্রথমটার আর্গুমেন্ট থেকে দ্বিতীয়টার আর্গুমেন্ট সুন্দর মতো বিয়োগ করে দিবা। এরপরে তুমি ডিভিশনের পরে যে কমপ্লেক্স নাম্বার পাওয়া যেত তার আর্গুমেন্ট পেয়ে যাবা। বুঝা গেছে? ঠিক আছে, এতটুকুই। তাহলে আমরা আজকে এতটুকু শেষ করলাম।